পুরো পৃথিবীটাই আসলে খুবই কঠিন মনে হয়েছে। পৃথিবীর সব আলো বাতাস সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, নিঃশ্বাস ছাড়ার মতো অক্সিজেনটাও মনে হয় বাতাসের মধ্যে আর নাই। সূর্যটা মনে হয় আলো দেওয়া বন্ধ করে দিচ্ছে। সূর্য উঠছে প্রতিদিন, কিন্তু আমি কোনো আলো পাচ্ছি না। জেল, জুলুম, গুম, হত্যা অনেক কিছুই হতে পারে, কিন্তু সেটা যে এত নির্মম, এত কঠিন, এত ভয়াবহ হবে এটা তো চিন্তা করতে পারি নাই। আপনাদের যেটা শেষ সাক্ষাৎ ছিল, সেই দিনের কোনো স্মৃতি কি আপনার মনে পড়ে যেটা আপনাকে এখনো খুব গভীরভাবে নাড়া দেয়? কেউ কাঁদতে পারবে না, সবাই একদম এখান থেকে বের যখন হবো তখন তোমরা হাসি মুখে বের হবা, যাতে ওরা বুঝতে পারে যে আমরা কাকে ফাঁসি দিচ্ছি। এদের লোকরা দেখে হাসছে। শাহাদাত হিসাবে এটাকে মেনে নেওয়াটা যত সহজ ছিল, গুম হয়ে যাওয়াটা ছেলেকে মেনে নেওয়া এটা খুবই কঠিন। যে চাক্ষুষ প্রমাণের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসির কার্য করা হয়, সেই সাক্ষী ছিল ৭১ সনে, উনি তাকে হত্যা করতে দেখেছেন। ওনার জন্ম ছিল ৭৭ সনে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। ইনোভাটক্সের আজকের আয়োজনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আওয়ামী শাসন আমলে শাহাদাত বরণকারী শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লার সহধর্মিণী খন্দকার আয়েশা খাতুন। খন্দকার আয়েশা খাতুনকে আমরা একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব হিসেবে জানি, একজন বিশিষ্ট নারী নেত্রী ও সমাজসেবী। শিক্ষা ও নারী উন্নয়নের ক্ষেত্রে তিনি সক্রিয়ভাবে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশে একটি ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার একজন সদস্য এবং মহিলা বিভাগের কেন্দ্রীয় বিদেশ বিভাগীয় সম্পাদক। তার আরেকটি বিশেষ পরিচয় হচ্ছে তিনি আওয়ামী ফ্যাসিস্ট রেজিমে গুম হওয়া ব্যারিস্টার আরমানের মা। তো আমরা চলে যাই আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার এই যে দীর্ঘ অভিজ্ঞতাপূর্ণ ও সংগ্রামমুখর জীবন, এই জীবনের নিশ্চয়ই অসংখ্য গল্প আছে। এই গল্পগুলো শোনার জন্য আমরা উদগ্রীব হয়ে আছি। তো শুরু করা যাক। প্রথমত যেই বিষয়টা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে, আজকে আপনি যেই অবস্থানে আছেন, এই অবস্থানে আসার পেছনে নিশ্চয়ই একটা দীর্ঘ প্রস্তুতি আছে। তো জানতে চাই যে আপনার জীবনের শুরুটা কেমন ছিল? কেমন ছিল আপনার শৈশবকাল? কিভাবে কেটেছে? কোথায় কেটেছে? অসংখ্য ধন্যবাদ ইনোভা ট্রাকের পক্ষ থেকে আজকে আমাকে এখানে ডাকার জন্য। আসলে জীবনের শুরুটা, আমি নিজেকে পরিচয় দিতে খুব পছন্দ করি যে আমি গ্রামের মেয়ে। আচ্ছা, সবসময় আমি এটা বলি সবাইকে যে আমি গ্রামের মেয়ে, যদিও ক্লাস 6 থেকেই আমি ঢাকা শহরে বসবাস করি। আচ্ছা। কিন্তু এই যে ছোটোবেলার একদম জন্ম আমার ফরিদপুর, মাদারীপুর জেলা, এখন মাদারীপুর জেলার কালকিনি থানার কাশিমপুর গ্রামের। আচ্ছা। একটা নিভৃত পল্লীতে। এবং ওটা ওই পরিচয় এবং ওই প্রাকৃতিক পরিবেশ, ওই গ্রাম্য প্রকৃতি সব কিছুই যেন আমার জীবনের একদম অন্যতম একটা সম্বল। হ্যাঁ, ওটা আমি ভুলতে পারি না। এই জন্য সবসময় আমি এই পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি গ্রামের মেয়ে। তো ক্লাস 5 পর্যন্ত আমার ওইখানেই পড়াশোনা। আমাদের গ্রামে কোনো তখন স্কুল ছিল না, আমাদের গ্রামে আর কি, প্রাইমারি স্কুল। 5 পর্যন্ত কোথায় পড়েছিলেন? আমি পাশের গ্রামের কাষ্টগড়, আমাদের এটা না কাশিমপুর, আর কাষ্টগড়ের একটা ফ্রি প্রাইমারি স্কুলে আমি পড়তাম। ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত, আমি ক্লাস 5 পর্যন্ত ওইখানেই পড়েছি। তারপরে 6-এ আমি ঢাকা আসছি। আচ্ছা আচ্ছা, আপনার স্কুল তাহলে হচ্ছে ঢাকা 1 থেকে 5 পর্যন্ত এক জায়গায় পড়েছেন গ্রামে, এরপরে 6 থেকে ঢাকায়? 6 থেকে আমি ঢাকা সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলে পড়ছি। আচ্ছা, এরপর কলেজ? স্কুলও বাকি সময়টা 8-এর পরে 9-10। এই 9-10-এ আসলে আমার ক্লাস 8 থেকে ক্লাস 8-এ যখন উঠলাম তখন আসলে 70 সাল। আচ্ছা।
তার মানে একটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো আমি ক্লাস 6-এ ঢাকা আসলাম আমার ভাইয়ের বাসায়। আমার ভাই তখন বিসিএস পরীক্ষা দিলেন। হ্যাঁ, তখন এটাকে ইপিসিএস বলা হতো, মানে ইস্ট পাকিস্তান। হ্যাঁ, তো ওই পরীক্ষা দিয়ে তার চাকরি হলো। তো উনি ঢাকা শহর থেকে বদলি হয়ে যাচ্ছেন। তো আমার আব্বার খুব ছিল যে ছেলেদের সঙ্গে একসঙ্গে পড়তে দিবেন না। তো আমার ভাই বদলি হয়ে গেলেন ঢাকারই মানিকগঞ্জের একটা থানায় আর কি, ঘিওর থানায়। তো ওইখানে ছেলে মেয়েদের একসঙ্গে পড়া, তো আব্বা পড়তে দিবেন না। তো আব্বা যদি এটা বলেছেন, কিন্তু আমার ভাই আমাকে নিয়েই চলে গেলেন ওনাদের ওইখানে। পরে আব্বা এসে আবার পরে ওখান থেকে নিয়ে আসছিলেন আর কি। কিন্তু ওইখানে আমি আবার কিছুদিন ক্লাস করেছি মানিকগঞ্জের। তো তারপরে তো 71 সন যুদ্ধের সময় তো নিয়ে আসলেন, তখন উনি আমাকে মাদারীপুরের ডনোভান গার্লস হাই স্কুলে ভর্তি করলেন। ওইখানে আবার আমার বোনের বাসা, তো এটা গার্লস স্কুল। তো ওইখান থেকে আমি মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম। আর এরপর কলেজটা কোথায় ছিল? কলেজটাও আমার 2 ভাগে বিভক্ত। একটা হলো মাদারীপুরে নাজিমউদ্দিন কলেজ, এখানে আমি ফার্স্ট ইয়ারে কিছু অংশ পড়েছি আর কি। এটাও আবার সেই ছেলেদের কলেজ, ছেলেদের আর মেয়েদের কলেজ, যার জন্য মানে মেয়েদের কলেজে ঢাকায় চলে আসলাম, ইডেন কলেজে। হ্যাঁ, বাকি সময়টা ফার্স্ট ইয়ার আর এখানে সেকেন্ড ইয়ার এরকম। ফার্স্ট ইয়ার একদম পুরাটা ছিল না, কিছুটা অংশ ছিল। তারপরে সেকেন্ড ইয়ারে এখানে চলে আসলাম। তো ইন্টারমিডিয়েট পাস করেছি আমি ইডেন কলেজ থেকে। পরে আবার অনার্সও করেছি আমি ইডেন কলেজ থেকে। আর মাস্টার্স হয়েছে আমার ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি কোন সাবজেক্টে? মেট্রিক ইন্টারমিডিয়েট আমার সায়েন্স ছিল। তারপরে অনার্স আমি বাংলাতে পড়েছি। বাংলা, হ্যাঁ, সাহিত্য। যাই হোক, তাহলে তো আপনি সাহিত্যিকও বলা যায়। ওকে, আচ্ছা। আর আমরা বেশিরভাগ সময় দেখি যে হচ্ছে আমাদের জীবনের কোনো চিন্তা ভাবনা বা স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে পরিবারের একটা বিশেষ ভূমিকা থাকে, অথবা আশেপাশের কোনো বিশেষ মানুষের। তো আপনার ক্ষেত্রেও কি এরকম হয়েছিল যে কারো কোনো বিশেষ প্রভাব আপনার জীবনে এসেছিল কিনা, বা আপনার জীবনে তাদের কোনো ভূমিকা ছিল কিনা? অবশ্যই ছিল। তো আমার যেমন ছোটোবেলার থেকে পড়াশোনা এসবের জন্য তো আমার আব্বা ভাই এদের এটা ছিল যে তাদের বারবার দেখো স্কুল চেঞ্জ হওয়ার ব্যাপারটাও আব্বার উপরে অনেকটা নির্ভর করছে। কিন্তু পরে আমি যখন ঢাকা আসলাম ইন্টারমিডিয়েট পড়তে, ওই সময় আমার পরিবারের 3 জন লোক আমার উপরে বিশেষ প্রভাব ফেলে। একজন হলো আমার নিজের আপন ভাই, আমার বড় কিন্তু ভাইদের মধ্যে ছোট। হ্যাঁ, আর আমার বোনের ছেলে 2 জন। ওরা ছিল, একজন হলো, 2 জনই শিবিরের, কিন্তু বড়জন হলো পরবর্তীতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছে, সাইফুল আলম খান মিলন। আচ্ছা। আর আরেকজন হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেক্রেটারি ছিল তখনকার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শাখার, শফিকুল আলম বাদল। আচ্ছা। ওরা 2 জন আসলে আমাকে এই ইসের দিকে, আদর্শিক দিকে, সংগঠনের দিকে আনার জন্য ওরা চেষ্টা করছিল আর কি। তো ওদের তত্ত্বাবধানেই আসলে পরবর্তীতে সংগঠনে আসা, কাজ করা। আপনাদের ফ্যামিলি কি একটা ইসলামিক ফ্যামিলি, মানে প্র্যাকটিসিং ফ্যামিলি ছিল কি না? মানে আপনি ইসলামিক এনভায়রনমেন্টেই বড় হয়েছেন বলা যায়। বাংলাদেশের ঐতিহ্যে যে ইসলামিক মূল্যবোধ, এই মূল্যবোধের চর্চা ছিল আমাদের পরিবারে। তো আমার আব্বা মূলত তাবলিগ করতেন, তাবলিগ জামাতে খুব সক্রিয় ছিলেন। হ্যাঁ, এবং তাবলিগ জামাতের বোধহয় কোনো একটা গ্রুপের আমিরের দায়িত্ব পালন করতেন উনি। সে হিসাবে ইসলামী মূল্যবোধে আমাদেরকে পরিচালনা করার চেষ্টা উনি করতেন। তার মানে বোঝা যাচ্ছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে একটা ইসলামিক এনভায়রনমেন্টের ভেতরে আপনি বড় হয়েছেন। আচ্ছা, আমি যদি আপনার কর্মজীবনের কিছু অভিজ্ঞতা দর্শকদের সামনে বলতে চাচ্ছি। তো আপনি প্রাক্তন প্রভাষক ছিলেন ঢাকা মডেল কলেজ, প্রাক্তন প্রিন্সিপাল আল কোরআনের ছায়াতল একাডেমি, আহ্বায়িকা এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি নারী অধিকার আন্দোলন,
প্রাক্তন সদস্য প্রিভিউ কমিটি দিগন্ত টেলিভিশন, প্রাক্তন পরিচালিকা প্রত্যাশা প্রাঙ্গণ মহিলা বিভাগ, বর্তমানে ট্রাস্টি মেম্বার হিসেবে আছেন মুসলিম মহিলা কল্যাণ ট্রাস্ট ও ফুয়াদ আল খাতিব চ্যারিটি ফাউন্ডেশন, এবং মাস্টার ট্রেনার হিসেবে আছেন এনটিআই। তো মাশাল্লাহ, বিশাল অভিজ্ঞতা। এই যে শিক্ষকতা থেকে শুরু করে সমাজের নানা উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ, এটার প্রেরণাটা পেয়েছেন কোথায়? মানে কিভাবে আপনার এই বহুমুখী পথ চলাটা শুরু হলো? আসলে একটা ব্যাকগ্রাউন্ড বললাম যে আমার আব্বা উনি নিজে একজন সমাজকর্মী ছিলেন। গ্রামের লোকদেরকে ইসলামের দিকে ডাকা, প্লাস গ্রামের লোকদের বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন প্রয়োজন পূরণ, এই সমস্ত ব্যাপারে উনি সক্রিয় ছিলেন, কিন্তু অর্গানাইজডভাবে না আর কি। তো ওই জিনিসটা বোধহয় আমাদের মধ্যে কিছুটা কাজ করেছে। এরপরে যখন আমি ঢাকাতে আসলাম ইন্টারমিডিয়েটে, তখন তার আগেই মানে কলেজে এসে মেয়েদের অর্গানাইজড করে কিছু কাজ করার একটা চেষ্টা, এই জিনিসটা আমার মধ্যে আসলো। এটা আমাদের আর এক আত্মীয়, এই যে এই 3 জনের কথা তো বললাম, আমার নিজের ভাই আর 2 জন বোনের ছেলে, এদের আগে আর একজন আমাকে, সে হলো আমার আর এক বোনের দেওর হতো আর কি। হ্যাঁ, তো উনি আমাকে হঠাৎ, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে যখন বাড়িতে মানে একটা ছুটি থাকে না, একটা গ্যাপ, ওই গ্যাপে যখন ছিলাম, তখন হঠাৎ উনি বললেন যে তুমি তো মেয়েদের মধ্যে কাজ করতে পারো। আমি বললাম যে মেয়েদের মধ্যে আমি কী কাজ করবো, আমি নিজেই তো জানি না যে মেয়েদের মধ্যে কী কাজ করব। তো উনি বলেন যে না, তুমি তো কাজ করতে পারো। আমি যে আমি কাজ করার আগে তো আমার জানতে হবে, হ্যাঁ, আমি তো ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না, আর কি কাজ করতে হবে, তাদেরকে কিভাবে অর্গানাইজড করা যায়, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই, তাহলে আমি কিভাবে কাজ করব। তখন উনি আমাকে কিছু বই দেওয়ার চেষ্টা করলেন। তো উনি আমাকে একটা বই দিলেন, তো সেই বই আমি পড়তে শুরু করলাম। তো আমাদের বাড়িতে আগে থেকে একটা লাইব্রেরি ছিল। উনি যখন আমাকে বইটা পড়তে দিলেন, ছোটোবেলার থেকে হলো আমরা সবাই পড়ুয়া, ভীষণ পড়ার একটা ঝোঁক ছিল। যেমন মেট্রিক পরীক্ষা পর একটা দীর্ঘ সময়, ওই সময় রাত দিন আমরা কে কত বই পড়তে পারি, এরকম একটা ইয়ে ছিল। তারপরে আব্বা এবং কাকা দুজনেই হলো মানে পড়াশোনার দিকে খুব ইয়ে ছিল। আমার বড় বোন, তো উনি ওদেরকে নিয়ে একটা লাইব্রেরি করেছিলেন আমাদের বাড়িতে। আমরা মানে ছোটো থেকে, মানে হওয়ার পর থেকে আমরা ওই লাইব্রেরি দেখতে পাচ্ছি। লাইব্রেরিতে ভ্যারাইটিস বই ছিল, হ্যাঁ, গল্প উপন্যাস ছিল, ইসলামী মূল্যবোধের বই ছিল, মসলা মাসাইলের বই, তারপরে বিভিন্ন এই ধরনের ইয়েগুলো ছিল। তো ওগুলো আমরা খুব রাত দিন পড়তাম। তো উনি যখন ওই বইটা আমাকে দিলেন, এটা হলো মুসলমানদের অতীত বর্তমান ভবিষ্যতের কর্মসূচি। মানে একদম প্রথমেই আমাকে এই বইটা দেওয়া। হ্যাঁ, তো আসলে কিছু বুঝলাম না তেমন কিছু, কিন্তু বুঝলাম যে মুসলিম হিসাবে আমাদের অনেক কিছু করার আছে। হ্যাঁ, তখন আমি ওই মৌলানা মওদুদী রহমতুল্লাহর নামটা প্রথম শুনেছি ওই বইটা দেখে, এর আগে আমি দেখিনি। তখন আমি যখন আব্বার লাইব্রেরিতে খুঁজতে শুরু করলাম, খুঁজে আমি একটা বই পেলাম, সেটা হলো মৌলানা মওদুদী একটি জীবন একটি ইতিহাস। হ্যাঁ, আমি ওই বইটা বের করে ওইটা পড়তে শুরু করলাম। ওইটা যখন পড়ি তখন আমার আব্বা বলে কি, তুই এই বই পড়স কেন, এটা তো যারা জামাত করে তারা পড়বে, তুই পড়স কেন? আচ্ছা, আমি একটু পড়ে দেখি যে কি। ওইটা পড়ে ওইখানে আমি অধ্যাপক গোলাম আজম সাহেবের একটা বই পেলাম, মৌলানা মওদুদী একটি সংগ্রামী জীবন, খুব চটি বই আর কি। হ্যাঁ, তো এই আস্তে আস্তে পড়ার ইয়েটা বাড়তে শুরু করলো আর কি। হ্যাঁ, তখন দেখলাম যে অনেক বই আব্বার লাইব্রেরিতে আছে। হ্যাঁ, ওইগুলো আমি পড়তে শুরু করলাম। তখন ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট হয়ে গেল, আমি ঢাকাতে আবার ভর্তি হইতে যাবো আর কি। হ্যাঁ, ভর্তি হইতে যাবো, তো আমার তো পড়াশোনা কেবল শুরু। তখনও ওই আমাদের যেই ভাই আমাকে ইয়ে করেছিলেন, ওনার সাথে আর কোনো কন্ট্যাক্ট হয় না। উনি যে বই পড়তে দিয়েছেন, বই পড়ে আমার কি অবস্থা বা কি, এই ধরনের কোনো কিছু জানার সুযোগ হয়নি ওনার। কিন্তু আমি যখন রওনা করেছি, উনিও তখন জানতে পারেন যে আমি ঢাকা চলে আসছি। তখন উনি আমাকে ইয়ে করলেন যে, দেখি যে দূরে দৌড়ে দৌড়ে আসতেছে, যে আমি চলে যাচ্ছি, এটা শুনে উনি বললেন যে দাঁড়া দাঁড়া দাঁড়া।
তারপরে উনি একটা কাগজ দিলেন আমাকে, হ্যাঁ, কাগজটা কি আছে আমি জানি না তখনও, আচ্ছা কাগজটা আমার হাতে দিলেন। তখন আমি ওইটা নিয়ে আসলাম ঢাকায়। ঢাকায় এসে ওই কাগজটা খুলে দেখি ব্যক্তিগত রিপোর্ট রাখার একটা ছক। আপনাকে তখন থেকে মনে হয় টার্গেট নিয়েছিলেন। হ্যাঁ, আর ব্যক্তিগত রিপোর্টের ছক, আমি এটা কিছু বুঝলাম না। যাই হোক, তারপরে আমার বোনের ছেলেরা যে, ওদেরকে যখন এটা দেখালাম, দেখানোর পর ওরা বললো যে এটা তুমি এইভাবে, তখন ওই কোরআন শরীফ পড়া। আর আমি ওই সময় থেকেই কোরআনের অর্থ, আমার আব্বার কাছে আব্দুল হাকিম সাহেবের একটা তাফসির ছিল, ওই তাফসিরটা আমি বাড়িতে বসে পড়তে শুরু করলাম। জি এরপরে আসলাম আমার ঢাকায় এসে আমি আবার মারিফুল কোরআনটা পড়তে শুরু করলাম। তো ওরা আমাকে দেখাই দিল যে কিভাবে পড়তে হবে। এরপরে ওদের মাধ্যমে আমি পেলাম তাফিমুল কোরআন, হ্যাঁ, আচ্ছা তাফিমুল কোরআন পড়তে শুরু করলাম। তখন ওই ব্যক্তিগত রিপোর্ট রাখতে শুরু করলাম, কিন্তু মানে সংগঠন ছাড়া এমনি ব্যক্তিগত রিপোর্টটাই প্রথম রাখতে শুরু করলাম। কোরআন পড়া, হাদিস পড়া, ইসলামী বই পড়া। তা আমি তো ইসলামী বই পড়তেই আছি, হাদিস কোরআনও পড়ছি। তো এইভাবে এটা পড়তে 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 তখন ওইখানে তো আছে যে বন্ধু যোগাযোগ, হ্যাঁ, মানে বন্ধুদেরই, অন্যকে বলবো, কাকে বলবো। তখন ভর্তি হতে যাচ্ছি ইডেন কলেজে, ঢাকা ইউনিভার্সিটিতে এসে জায়গায় পরীক্ষা দিব, হ্যাঁ। তো আমি ওই সময় ইডেন থেকে একটা ম্যাগাজিন বের হলো। ওই ম্যাগাজিনে আমার 3টা লেখা ছিল, আমার নিজেরই 3টা লেখা ছিল। কারণ ওই যে ইন্টারমিডিয়েটে যখন পড়েছি তখন একটা ম্যাগাজিনে 3টা লেখা একজনের। তো একটা ছিল কবিতা। আচ্ছা, আপনি কবিতাও লিখতে পারেন? হ্যাঁ, তো কবিতাটা ছিল ইংলিশে। আচ্ছা, আর একটা ছিল হলো আর একটা বাংলা কবিতা, সেটা হলো ইডেনকে নিয়েই একটা কবিতা। আর একটা এটা হলো আমার ওই ভাইগনাদের ইনফ্লুয়েন্সে তখনকার ওরা যে আমাকে বুঝাইছিল যে আত্মসমালোচনাটা কি। হ্যাঁ, এই আত্মসমালোচনার উপরে ছোট্ট একটা প্রবন্ধ, খুবই ছোট, একদম চুম্বক কথাগুলো দিয়ে আত্মসমালোচনাটা কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, এই কথাটা মানে ওইটা দিয়ে একটা প্রবন্ধ লিখছে। আচ্ছা, ওই ম্যাগাজিনে আরেকটা লেখা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে, হ্যাঁ, ইসলামী শিক্ষার উপরে। সেটা হলো নূরনেসা সিদ্দিকার লেখা। আচ্ছা, তো বোনের ছেলেরা আমাদেরকে বললো কি যে ওই এটা দেখে বলকে এই মেয়েটাকে তুমি খুঁজে বের করো। আপনারা তো বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, মানে বাংলাদেশের যেটা নারী শিক্ষার্থী সংগঠন, সেটার আপনি প্রতিষ্ঠাতা আহ্বায়িকা এবং প্রথম কেন্দ্রীয় সভানেত্রী। তো এটা কিভাবে হয়, এটা শুরুটা কিভাবে হয়? এইটা শুরুটাই আসলে এই গল্পটা, এই যে এতক্ষণ যেটা বলছি, আচ্ছা, এইটাই আসলে। তখন আপনারা সবাই মিলে, মানে সেখানে যে কয়জন ছিলেন সবাই মিলে এটা শুরু করেন, এরকম কি ছিল? মানে ওকে যখন বললাম তখন তো আমি বুঝলাম যে ওকে একজন পেলাম। তখন ততদিনে আমি হোস্টেলে চলে আসছি, আমি ভর্তি হয়েছি। আমি ওই সায়েন্সে না গিয়ে আমি আসলে বাংলাতে ভর্তি হয়ে গেলাম। হ্যাঁ, আমি বোটানিতে পরীক্ষা দিয়েছিলাম, বোটানিতে ওয়েটিং লিস্টে ছিলাম। তো ওয়েটিং লিস্টের আমি আর ধৈর্য ধরতে পারলাম না, আমি বাংলাতে যে পরীক্ষা দিলাম। তো তখন টিচাররা বললো যে তুমি সায়েন্সের মেয়ে, তুমি কেন বাংলাতে আসতে চাচ্ছ? আমি বললাম যে বাংলার প্রতি আমার আগের থেকে ইন্টারেস্ট আছে। বলি কি একটু লেখালেখি করো না? আমি বলি যে হ্যাঁ করি। বলি কি বাংলা যে কবি মারা কল তুমি জানো? কীরকম? বললো যে বাংলা হচ্ছে যে যারা একটু আগে লেখালেখি করতো, বাংলা পড়তে এসে আর লিখতে পারে না। তো যাই হোক, আর একটা ছিল যে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম তখন। কত সালের কথা? এটা হলো আমি 74-75 কথা, মানে 74 সনে, 73-এ তো মেট্রিক পরীক্ষা দিলাম, 34 সঙ্গে রেজাল্ট আউট হলো, তখন আমি ভর্তি হতে আসলাম 74 সনে। তখনকার কথা, ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগেই আমার ওই মাথা যন্ত্রণাটা হলো। তো তীব্র মাথা যন্ত্রণা, পড়াশোনা করতে একটু কষ্ট হতো, যার জন্য ভাবলাম যে, তো টিচার বললেন যে তুমি বাংলা যত সহজ ভাবছো, ব্যাপারটা অত সহজ না। হ্যাঁ, তো যাই হোক, তারপরে দেখলাম যে ওনারা আমাকে মানে করেছেন আর কি, লিস্টের প্রথম দিকে স্থান দিয়েছেন। যে বাংলাতে ভর্তি হলাম, যদিও আমি বাংলাতে ভর্তি হয়ে আমার ফ্যামিলি মেম্বার সবাই খুবই মন খারাপ করলো। হ্যাঁ, কিন্তু তাদের বাংলায় ভর্তি হয়েছেন না, এটা হলো অনার্সে। ইডেন কলেজে। আচ্ছা, আপনার অনার্স এবং মাস্টার্স দুটারই সাবজেক্ট বাংলা? আচ্ছা,
তখন আমাদের একটা চিন্তা ভাবনা হলো যে তাহলে মেয়েদের জন্য একটা আলাদা অর্গানাইজেশন হতে পারে। হ্যাঁ, তখন চিন্তা ভাবনা হলো যে এটার নাম কি হতে পারে, এটা কিভাবে কাজ করতে পারে, এই সমস্ত আমাদের মুরব্বীরা আমাদেরকে সাহায্য করলেন। মুরব্বী বলতে আমি নিজামী আপাকে বুঝাচ্ছি এবং নিজামী আপা যাদের সঙ্গে যোগাযোগ করছেন এদের মাধ্যমে আমরাও আমাদের যে পরামর্শ দেওয়া সেটা দিলাম, দিয়ে তারপরে হলো যেটার নাম হবে ইসলামী ছাত্রী সংস্থা, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। হ্যাঁ, এবং 1978 সালে 75 থেকে মানে আমার ব্যক্তিগত জার্নিটা শুরু, তাই না? 74-75 থেকে ব্যক্তিগত জার্নিটা শুরু, এসে 77 এসে আমাদের হলো 77 এসে আমার বোনদেরকে পেলাম, তাদেরকে নিয়ে কাজ করতে করে আমরা ফর্মাল ঘোষণা দিতে পারলাম 78-এ। আচ্ছা, হ্যাঁ। তো তারপরে আপনি সেইখানে ছাত্রী সংস্থায় কতদিন ছিলেন? 83 সাল পর্যন্ত। আচ্ছা, এরপর বাংলাদেশ জামাত ইসলামীতে আসেন। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে আপনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং মহিলা কর্মপরিষদ সদস্য। আচ্ছা, এবং মহিলা বিভাগের কেন্দ্রীয় বিদেশ বিভাগীয় সম্পাদক। তো এই বিদেশ বিভাগের কাজ কি? মহিলা বিভাগের বিদেশ বিভাগীয় ফাংশনটা কি? বিদেশ বিভাগীয় কাজ হলো 3টা। এক নম্বর কাজ হলো বাংলাদেশের যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা বিদেশে থাকে, প্রত্যেকেই যারা এখানে সংগঠন করেছে তারা বিদেশে যেও কিন্তু আবার তারা একটা অর্গানাইজড হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সেটা সরাসরি জামাতের নামে, কোনো জায়গায় জামাতের নামে না, কোনো একটা সোশ্যাল হিসাবে বিভিন্ন নামে, যে নামেই হোক, কিন্তু ইসলামী আন্দোলনের কাজটা তারা চালিয়ে যাচ্ছে। তো এটাকে আমরা এক কথায় বলি প্রবাসী সংগঠন বলতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এদের সঙ্গে একটা যোগাযোগ, এখানকার মহিলারা কিভাবে কাজ করছে, কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা দরকার, তাদের প্রোগ্রামগুলো কিভাবে অর্গানাইজড করবে তারা, সেগুলো কিভাবে পরিচালিত হচ্ছে, সেখানকার কর্মীদের তৈরি করা, তাদের করা, এই সমস্ত কাজে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের একটা কাজ। 2 নম্বর কাজ হলো যে স্থানীয় ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ। হ্যাঁ, এটা ওরা করছে, আমাদের প্রবাসী বোনরা করছে, তাদেরকে আমরা সহযোগিতা করছি আর কি এটার মাধ্যমে। আর তৃতীয় একটা হলো যে তারা ওইখান থেকে দেশের জন্য কি করতে পারে আর কি, দেশের সংগঠনের জন্য কি করতে পারে। তারা যখন দেশে আসে তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে, এখানে আসলে দরকার হলে আমরা কিছু প্রোগ্রামের অর্গানাইজ করলাম, সেখানে তারা অংশগ্রহণ করলো, তারা যাতে উৎসাহ উদ্দীপনা পায়, শিখে যেতে পারে এখান থেকে, যে আবার তাদের এলাকায় কাজ করতে পারে। এভাবে আমরা তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজটা করছি আর কি। আচ্ছা, সম্প্রতি আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে ব্রিটিশ হাই কমিশনারের সাথে সাক্ষাতের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে। তো এই অংশগ্রহণকে আপনি কিভাবে দেখছেন? মহিলাদের প্রতিনিধিত্ব এবং মহিলাদের ভূমিকাকে আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? আসলে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই কাজগুলো আগে হয়েছে, কিন্তু তখন মিডিয়াতে এত বেশি প্রচার হয় নাই, এত হাইলাইট হয় নাই। এই আমরাই করেছি। ধরো আমরা বিভিন্ন এমবাসিতে, সৌদি এমবাসি, তারপরে ইরানি এমবাসি, তারপরে কাতার এমবাসি, পাকিস্তান এমবাসি, এই বিভিন্ন ইসেদের সঙ্গে আমরা যোগাযোগ, বিশেষ করে মুসলিমগুলোতে তো ছিল, অমুসলিম ইসে আমেরিকান এমবাসি, হ্যাঁ, এগুলোর সঙ্গে যোগাযোগ ছিল। ওদের বিভিন্ন ফাংশনে আমরা যেতাম। হ্যাঁ, তো কিন্তু সেই সময় তো এগুলো তো প্রচার হয় নাই। এখন পরিবর্তিত প্রেক্ষাপটে এখন কূটনৈতিক একটা যোগাযোগের এটাকে গুরুত্ব অনেক বেশি দেওয়া হচ্ছে, আর অনেক কূটনৈতিক দায়িত্বশীলরা হচ্ছে মহিলা। তো সেই ক্ষেত্রে জামাত ইসলামী মনে করছে যে আমাদের মহিলা, এবং তাদের একটা ডিমান্ড এটা যে মহিলাদের ব্যাপারে জামাতের দৃষ্টিভঙ্গি কি, মহিলারা কি কি কাজ করছে, মহিলাদের ব্যাপারে জামাত কি ভাবছে, হ্যাঁ, এই সমস্ত তাদের একটা জানার খুব আগ্রহ আর কি। সেটার জন্য একে সামনে রেখে আমরা মানে কেন্দ্রীয় মহিলা বিভাগের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ, তারা দাওয়াত দিচ্ছে বিভিন্ন ব্রিটিশ ইসে ছাড়াও আমরা ইউরোপীয় ইউনিয়ন, হ্যাঁ, তারপরে আর একটা বেশ কয়েকটা বিষয়তে আমাদের যাওয়া হয়েছে, এবং ওনরা আমাদের অফিস ভিজিটে আসছেন। হ্যাঁ, এই ঘটনাগুলো আগে জানা ছিল না, এখন আমরা মিডিয়ার মাধ্যমে ইদানিং দেখতে পাচ্ছি।
আচ্ছা, আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে শহীদ মীর কাসেম আলীর সাথে আপনার দাম্পত্য জীবন। তো এই দাম্পত্য জীবনের শুরুটা কিভাবে হয়? কিভাবে আপনাদের একসাথে পথ চলাটা, সেই গল্পটা যদি বলতেন। এটা পারিবারিকভাবেই হয়েছিল। পারিবারিকভাবে না বলে আমি সাংগঠনিকভাবে বললেই বোধহয় বেশি ভালো হয়। সাংগঠনিকভাবে যে শহীদ মতিউর রহমান নিজামী ভাইয়ের ওয়াইফ শামসুন্নাহার নিজামী আপা, এরা দুইজনে আসলে আমাদের গটকালি করেন। উনি তখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আচ্ছা। আর এদিকে ছাত্রী সংস্থা তখন গঠন হয়ে গেছে, ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী আমি। আচ্ছা। তো ওনারা ফিল করলেন যে আসলে একটা জোড়া হওয়া দরকার, যাতে কাজের সহযোগিতা হয় আর কি। কাজের সব দিক থেকে সহযোগিতা হয়, সেভাবেই প্রস্তাব দেওয়া হলো দুই ফ্যামিলিতে, এইভাবেই আর কি এটা। আচ্ছা, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহকে আমরা একজন দক্ষ সংগঠক, রাজনৈতিক নেতা এবং সফল ব্যবসায়ী হিসেবেই জানি। তো আপনি ওনাকে খুব কাছ থেকে দেখেছেন। তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন? স্পেসিফিক্যালি যদি আমি বলি, তিনি স্বামী হিসেবে কেমন ছিলেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছ। আর যে আসলে আমার কাছে খুব বেশি একটা আলাদা মানুষ বলে মনে হয় নাই। হ্যাঁ, ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মুমিনের যে বৈশিষ্ট্য হওয়া দরকার, আমি তাকে বাইরে যেমন সংগঠনের দিক থেকে অর্গানাইজড এবং মানে সুপরিকল্পিতভাবে আগাতে দেখেছি, পারিবারিক জীবনেও তাকে খুবই যত্নশীল একজন স্বামী বলে আমার মনে হয়েছে। সন্তানদের প্রতি, পরিবারের প্রতি দায়িত্ব পালনে খুবই সচেতন এবং খুব যত্নশীল ছিলেন আর কি। আচ্ছা, তার কোনো গুণ কি আপনাকে প্রভাবিত করেছিল, মানে যেটা আপনার খুব পছন্দ ছিল? আসলে সত্যি কথা বলতে কি, যখন আমাদের দুইজনের একটা প্রতিযোগিতা চলতো, ছাত্রী সংস্থা আর ছাত্র শিবির। আচ্ছা, দুইজন দুই জায়গার কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সভানেত্রী। তো উনিও আমাকে অবজার্ভ করতেন ছাত্রী সংস্থার সভানেত্রী হিসাবে, আর আমিও তাকে অবজার্ভ করতাম ছাত্র শিবিরের সভাপতি হিসাবে। তো এই জন্য দুইজনই খুব সতর্ক থাকতাম, যাতে দুইজনের কাছে কোনো রকমের ইয়া না হয় আর কি। মানে কিছু হলে যে ও ছাত্র শিবিরের সভাপতি এই অবস্থা, আর এও বলে ছাত্রী সংস্থার সভানেত্রীর এই অবস্থা, তার মানে আমরা ব্যক্তি হিসাবে যত না রিপ্রেজেন্ট করছি, দুজনের দুই সংগঠনের দায়িত্বশীল হিসাবে রিপ্রেজেন্ট করছিলাম দুইজনের প্রতি আর কি। এই জন্য খুব সতর্ক ছিলাম। হ্যাঁ, তো আসলে সেই সময়টা তার হলো যে উনি মানে কেবল জামাতে আসছেন। তো আমি দেখলাম যে উনি জামাতে একসঙ্গে, এখানে একদিকে জামাতে আর উনি চাকরি জীবনে প্রথম ঢুকছেন আর কি। তো এর মাঝখানে যে সময়টা, সেই সময়টা হলো যে জামাতে ঢোকার সাথে সাথেই যে উনি সংগঠনে খুব তৎপর হয়ে যাবেন, এটা হচ্ছিলেন না। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে খুব লাগছিল যে এটা কিভাবে করা যায়। তো প্রথম আমি তাকে তার ব্যক্তিগত রিপোর্ট নিয়ে, তারপর রিপোর্টটা যাতে সে লেখে, আমি নিজে লিখে দিতাম, জিজ্ঞেস করতাম। রাত্রে অনেক ব্যস্ত ছিল তখন, কারণ উনি তখন রাবেতাতে প্রথম ঢুকেছেন। তারপরে রাবেতা তখন হলো রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে শুরু। তো রাত দিন খুবই ব্যস্ততা, হ্যাঁ, ভীষণ ব্যস্ততা, এমন ব্যস্ততা যে ব্যস্ততার মধ্যে তার মানে আমার কাছে মনে হতো যে তার ইবাদতের একটা ঘাটতি দেখা যাচ্ছে, যে খুব ব্যস্ততার কারণে। তো আমি যখন তার ব্যক্তিগত রিপোর্টটা লিখে দেওয়ার একটা উদ্যোগ নিলাম, তখন উনি রিয়েলাইজ করলেন যে আসলে তো তার এই দিকটা হয়ে যাচ্ছে। তখন উনি আস্তে আস্তে নিজেই মানে রাখা শুরু করলেন। কিছুদিন আমি মানে মাসখানেক এরকম চেষ্টা করে আমি জিজ্ঞেস করতাম শোয়ার আগে যে আচ্ছা এটা মানে বইটা নিয়ে তারপরে দিয়ে টিকমার্ক দিয়ে দিতাম আর কি। হ্যাঁ, জামাতের ইয়েতে খুব সোজা, এটা তার কিছু লিখতে হয় না, তেমন কিছু টিকমার্ক দিলে হয়ে যায়। তো এটা আমি যখন এই যত্নটা নিলাম, তখন দেখলাম যে উনি নিজেই সংগঠনে আগাচ্ছেন। এবং তখন ওনার জামাতের কার্যক্রমের ব্যাপারে মানে শিবির আর জামাত এই দুইটার মধ্যে কিন্তু আমাদের ছাত্রী সংস্থা এবং ইসের মধ্যে একটাই আছে যে কার্যের ধরনের ব্যাপারে তো কিছু পার্থক্য আছে। তো তখন উনি জামাতের সব কার্যক্রম অত বেশি বুঝে উঠতে পারেন নাই আর কি। তো আমি যখন এই যত্নটা নিলাম, তখন দেখলাম যে উনি খুব তৎপর হলেন, এবং তখন মুরব্বীদের সাথে যোগাযোগ সব কিছুই বাড়লো, এবং উনি ঢাকা সিটিতে যোগ দিলেন আর কি। হ্যাঁ, ঢাকা মহানগরী তখন তো একটাই ছিল। আচ্ছা, জামাতের এসে এরপরে তো কিছু মানে পরে আবার আমি 83 সনে আমি আবার জামাতে 84 সনে আমি জামাতে যোগ দিলাম আর কি। হ্যাঁ, তো উনি আমার আগেই মানে রোকন হয়েছেন।
পরে আমি রোকন হলাম। অনেক সময় দেখা যায় যে সফল মানুষদের সফলতার পেছনে একজন নীরব সহযোগী থাকে। তো আমার কাছে মনে হচ্ছে আপনাদেরটাও এরকমই কিছুটা ছিল। তো আপনার জীবনে তার ভূমিকা কেমন ছিল এবং তার জীবনে আপনার ভূমিকা কেমন ছিল? আপনাদের সফলতার পেছনে কি কারণটা ছিল? কতখানি সফল আমরা সেটা আমি বলতে পারবো না, তবে আমার দুইজনের জীবনে দুইজনের অনেক বেশি ছিল, মানে অনুপ্রেরণা এবং সহযোগিতা। আর একজন নারী যেমন তার হাজব্যান্ডের অনুপ্রেরণা ছাড়া চলতে পারে না, আবার একজন হাজব্যান্ডও কিন্তু তার ওয়াইফের অনুপ্রেরণা ছাড়া করতে পারে না। উনি যখনই কোনো কাজ করতেন সেই কাজের ব্যাপারে যেমন আমাকে যখন বলে গেল কোনো একটা কাজে, তো বলতেন যে তোমাকে বলে গেছি, তুমি দোয়া করছো, কাজটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আবার যদি কোনো কাজ ঠিক মতো হয়তো তুমি তো দোয়া করো নাই মনে হয়, এই জন্য কাজটা তো হয় নাই। শুধু এইটুকু না, কোনো একটা কাজ স্পেসিফিক কথা বলি, যেমন ইবনে সিনা যখন করা হয়, তো ইবনে সিনার যে লোগোটা আছে, হ্যাঁ, একটা মাইক্রোস্কোপ আছে, ওইটার কালারটা কি হবে, হ্যাঁ, কোনটা কি কালার হবে, কি হবে, লোক আছে তাদেরকে দিয়ে করাচ্ছেন, কিন্তু এটা আমার সঙ্গে পরামর্শ করে উনি এটা করছেন। ইবনে সিনার ইয়েটাকে যেমন একটা নিয়ন লাইট দিয়ে ওইটাকে করা হবে, তখন ওইটার কালারটা কি হবে, হ্যাঁ, সেগুলোর পরামর্শটা দিয়েছেন। যেমন দিগন্ত, নয়া দিগন্ত পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকার লোগোটার খেয়াল আছে কিনা, যে সূর্য একটা উঠছে। এখন এই সূর্য নিয়ে খুব ঝামেলায় পড়লেন ওরা, যে দিগন্ত এবং দিগন্ত সূর্য এই দুটো জিনিস থাকবে। এখন দিগন্ত সূর্যটা যখন ডুবে যায় তখনও কিন্তু লাল হয়, আবার যখন ওঠে তখনও কিন্তু লাল হয়, কিন্তু ওইটার ইয়েটা হবে রাইজিং সান। হ্যাঁ, তো রাইজিং সানটা কিভাবে আনা যাবে এটা নিয়ে ওনারা খুব একটু পড়লেন। তো আর্টিস্টের সঙ্গে উনি কথা বলার আগে উনি আমার সঙ্গে কথা বলে গেলেন যে এটাকে কীভাবে করতে হবে, তখন আমি ওইটা একটা পরামর্শ দিলাম। তো এভাবে উনি যে কোনো কাজই করতেন সেগুলার স্পেসিফিক ইয়েগুলো আমার সঙ্গে আলাপ করতেন। কেয়ারির লোগোটা তুমি জানো কিনা জানি না। কেয়ারির লোগোটা হচ্ছে যে একটা কংক্রিটের একটা খাম, মানে থাম্বা যেটাকে আমরা বলি, পিলার। আচ্ছা, পিলারটার উপরে পিলারের তারপরে এরকম একটা ছড়ানো থাকে না, এরকম। তো কেয়ারি মানে হচ্ছে কিন্তু ফুলের মানে ফুলের লাগানো বেড থাকে না, বেড, এই বেডকে কেয়ারি বলা হচ্ছে। এটা বাংলাতে, এটা কিন্তু বাংলা শব্দ কেয়ারিটা। তো এই ফুলের বেডকে বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, তো উনি, আর এদিকে যেহেতু এটা ডেভেলপিং একটা ফার্ম, তো এটাকে এই জন্য একটা বিল্ডিংয়ের এই দিকটা যে বাড়ানো, এটা হলো একটা ফুলের তোড়া, একটা ফুলের তোড়ার মতো আর কি। হ্যাঁ, এটা একটা তো এই ধরনের উনি তারপরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট যেটা করেছেন, অ্যাগ্রো ফার্ম, ওটার করার জন্য যে মহিলাদের ইয়েটা হবে, এরা ঘরে বসে যাতে ইনকাম করতে পারে, এই ধরনের একটা করলেন। তো এটা আমাদের মহিলাদের এটা কিভাবে হবে, এই ধরনের যেই প্রতিষ্ঠানগুলো উনি করেছেন, সেই প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য, সেগুলোর কাজ, সেগুলোর ব্যাপারে কী ধরনের হবে, এই জিনিসগুলো উনি আলাপ করতেন আমার সঙ্গে। হ্যাঁ, আলাপ করতেন, এবং আমি যতটুকু বুঝি আমার মতো আমি ততটুকুই সহযোগিতা করতাম, চেষ্টা করতাম আর কি সহযোগিতা করার। আপনিও আপনার বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতেন তার কাছ থেকে? অবশ্যই পরামর্শ নিতাম, কিন্তু ডাইরেক্ট নিতাম না, যাতে বুঝতে না পারে যে তারটা নেওয়া হয়েছে আর কি। নিতাম তার কাছ থেকে, কিন্তু মানে ইমপ্লিকেশনটা হতো আমার নিজের মতো করে। আচ্ছা আচ্ছা, যাক, আপনারা হচ্ছে দুইজনের একটা মানসিক শক্তি ছিলেন, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর একটা টিম ওয়ার্ক করতেন, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে, যে আপনারা টিম ওয়ার্কের মতো করে, মানে একটা টিম হিসেবে কাজ করতেন। তো আবার সংগঠনেও, মানে উনিও যেন সুরার মেম্বার ছিলেন, আমিও কেন্দ্রীয় সুরার মেম্বার ছিলাম। তো আমরা অনেক সময় তো মানে একসঙ্গে যাওয়া, একসঙ্গে আসা, এটা হতো আর কি। আচ্ছা, এমন কি কোনো স্মৃতি আছে যে যেখানে হচ্ছে আপনার পরামর্শ না থাকলে সেই কাজটা সফল হতো না? এরকম কি কোনো ঘটনা ঘটেছে? অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো তো স্পেসিফিক ঘটনা এখন আমার মনে নেই। আচ্ছা, কিন্তু অনেক সময় এসে বলতো যে এই তো তোমার সঙ্গে করে গেছি, তুমি মন খারাপ করেছিল, কাজটা ঠিক মতো হয় নাই। আচ্ছা, না, এটা খুব সুন্দর যে ওয়াইফদের সাথে পরামর্শ করা। আমরা আল্লাহ রাসূলের জীবনেও দেখেছি যে তিনি হুদাইবিয়া সন্ধির সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার সাথে পরামর্শ করেছিলেন, এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার পরামর্শে সেই সময় যেই সংকটটা দেখা দিয়েছিল, সেই সংকটের সমাধান হয়েছিল, সেই সংকটটা নিরসন হয়েছিল। আচ্ছা, এই বর্তমান সময়ে আমরা দেখি যে দম্পতিদের মধ্যে
পারস্পরিক সহযোগিতা বা পারস্পরিক পরামর্শ এগুলো একটু কম দেখা যায়। হ্যাঁ, তারা দেখা যায় তাদের কাজের ব্যস্ততায় একে অপরের সহযোগী হতে ভুলে যায়। তো তাদের জন্য আপনার পরামর্শ কি? আসলে দাম্পত্য সম্পর্কটা একটা আত্মিক সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। সেখানে শুধু ইকুয়ালিটি না, হ্যাঁ, সেখানে একটা শ্রদ্ধাবোধ কাজ করতে হবে। হ্যাঁ, ওই শ্রদ্ধাবোধের অভাবেই কিন্তু এই জিনিসটা হয়। হ্যাঁ, শ্রদ্ধাবোধ বলতে আমি মানে সুপিরিয়ার বা আমি তার চাইতে বড়, সে আমার চাইতে ছোট, বা এই অনুভূতি থাকলে হবে না। হ্যাঁ, আর ইকুয়াল বলতে আমরা মনে করি কি একটা সমাজের আমরা দুইটা অংশ, তাই না, এবং একজন আরেকজনের পরিপূরক। এই পরিপূরক ধারণাটা করতে গিয়ে স্বাভাবিকভাবেই তো এখানে একজন কোরআনে যেটা বলা হয়েছে যে কাওয়ামুন আলান নিসা আর রিজালু কাওয়ামুন আলান নিসাই। হ্যাঁ, এখন এই কাওয়ামুন শব্দটার অর্থ আমরা অভিভাবক যদি বুঝি তাহলে আমাদের একরকম সমস্যা, যদি আমরা মনে করি আমাদের তত্ত্বাবধায়ক তাহলে একরকম, বিভিন্ন জন বিভিন্নভাবে আমরা বলি। এখন এই যে আমার চাইতে পুরুষ লোক উপরে থাকতে পারবে না, আর পুরুষরা ভাববে যে মহিলা সেখানে আমার সমান সমান হবে, এরকম হীনমনতা থাকলে তো হবে না। থাকলে হবে যে আমরা পরস্পরের সহযোগী, এবং একটা সমাজ তো একটাই। এই সমাজটাকে আমাদের বিনির্মাণে যেমন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সহযোগিতা নিয়েছেন। হ্যাঁ, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু অভিভাবকের ভূমিকা পালন করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার কিন্তু তার ভূমিকাটা কিন্তু আবার অন্য। হ্যাঁ, তার ইয়েটা হলো বুদ্ধিমত্তার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, সেইখানের আবার কিন্তু তার ভূমিকাটা আর এক রকম আমরা দেখি। আবার উম্মে সালামা বা অন্য ইয়াদের সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তাদের ভূমিকাটা আর এক রকম, তাই না? তো এখন এই সব কিছু মিলে যদি আমরা মনে করি যে আমাদের ভূমিকাটা কীরকম হবে, এক একজনের এক এক রকম হবে। হ্যাঁ, এবং সহযোগিতা পরামর্শ এটাও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এই জন্য আমরা যদি ওইটা মনে করতে পারি যে আমাদের একটা দায়িত্ব সমাজ বিনির্মাণ, এবং সেই সমাজ বিনির্মাণে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই। এই আল্লাহর সন্তুষ্ট জিনিসটাই কিন্তু আমাদেরকে একজন আরেকজনের অধীন করতে পারে। আচ্ছা, আপনাদের তো 5 জন সন্তান আছে, তাদের মধ্যে কি আপনার বা তাদের বাবার চিন্তা বা জীবন দর্শনের আদর্শের কোনো প্রভাব পড়েছে কিনা? অবশ্যই প্রভাব পড়েছে। সবাই আল্লাহর রহমতে আমাদের এই একই আদর্শের উজ্জীবিত হয়েছে, বড় হয়েছে, এবং ছোটবেলা থেকেই তারা সংগঠনের সঙ্গে সংযুক্ত হয়ে তারা কাজ করছে। এখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সব ছেলেমেয়েরাই বিদেশে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, তো ফলে আমাদের কোনো সময় চিন্তা ছিল না যে আমাদের বাচ্চারা বিদেশে যাবে। বিদেশে শুধু তারা পড়াশোনা করতে যাবে বা এক্সপার্ট হয়ে তারা দেশেই ফিরে আসবে, এটাই আমাদের চিন্তা ছিল। কিন্তু পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে, তারা সেটেলড সবাই বিদেশে। তো বিদেশে যে কম বেশি তারা সেখানে সংগঠনের সঙ্গে জড়িত হয়েছে, কাজ করছে, কেউ খুব সক্রিয়ভাবে, কেউ একটু কম। শহীদ মীর কাশেম আলী, তাকে 2012 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অ্যারেস্ট করা হয় এবং 2016 সালে তার ফাঁসি কার্যকর করা হয়। আমরা জানি যে শহীদ মীর কাশেম আলী তিনি শুধু একজন রাজনীতিবিদই নন, বরং দেশে বিদেশে একজন উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত। বাংলাদেশের পর্যটন শিল্পে তার অনেক বড় ভূমিকা আছে। এছাড়াও তিনি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও জনকল্যাণমূলক ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রবর্তক। সর্বোপরি আমরা বলতে পারি যে তিনি একটা সুন্দর বাংলাদেশ করতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তো এই রকম একজন উন্নয়ন বান্ধব এবং দেশপ্রেমিক মানুষকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করার কারণ কি বলে আপনি মনে করেন? এটাতে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল? ওভারঅল পুরো বিচার প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের চাইতেও উনি একটা আন্তর্জাতিক একটা পরিচয় ছিল তার। তিনি রাবেতায় আলম আল ইসলামীর কান্ট্রি ডিরেক্টর ছিলেন। হ্যাঁ, সেই হিসাবে তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি ছিল। হ্যাঁ, আন্তর্জাতিক পর্যায়ে রাবেতা শুধু বাংলাদেশে কাজ করেনি, নেপাল, বার্মা, হ্যাঁ, ইন্ডিয়া মানে কেরালায়, তারপরে হলো সোমালিয়া, বিভিন্ন দেশে রাবেতার প্রজেক্ট ছিল এবং সেগুলো সরাসরি ওনার মাধ্যমে এগুলো পরিচালিত হয়েছে। বাংলাদেশেও রাবেতা একটা সুপরিচিত নাম,
সারা বিশ্ব জুড়েই মুসলমানরা যেখানেই নির্যাতিত নিপীড়িত সেই সমস্ত মুসলমানদের জন্য রাবেতা কাজ করেছে। সেই হিসাবে আন্তর্জাতিক তার একটা সুনাম ছিল। এবং এই ক্ষেত্রেই বাংলাদেশে যদিও জামাতে থাকার জন্য তাকে জামাতের লিডার হিসাবে আখ্যায়িত করা হয়, কিন্তু ওনার মেইন পরিচয় কিন্তু বাংলাদেশের সরাসরি রাজনীতিতে কিন্তু উনি ছিলেন না। যেমন কোনো মিছিল মিটিংয়ে ওনাকে কখনো দেখা যায় না, উনি কখনো সরাসরি ওপেন যে প্রোগ্রামগুলো হয় রাজনৈতিক মঞ্চে উনি ছিলেন না। হ্যাঁ, কিন্তু উনি ছিলেন হলো আন্তর্জাতিক পর্যায়ে জামাতের প্রতিনিধিত্ব করেছেন এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে জড়িত ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এগুলোর সঙ্গে উনি খুব বেশি জড়িত ছিলেন। এই জন্য জামাতের একদম যদিও নির্বাহী ছিলেন উনি, কিন্তু ওই রাজনৈতিক সরাসরি রাজনৈতিক বলতে যেটাকে বোঝায় এটার সঙ্গে কিন্তু উনি ছিলেন না। তো এখন ওনাকে যখন এই ইসে অভিযুক্ত করা হয় তার আগে কিন্তু তাকে রাবেতার দায়িত্ব থেকে ছাড়িয়ে দেওয়া হয়। সরকার সৌদি সরকারের সাথে যোগাযোগ করে তাদেরকে বুঝাতে সক্ষম হয় যে তার রাবেতায় থাকা উচিত না, বরং রাবেতায় একজন সরাসরি সৌদি নিয়োগ দেওয়া উচিত। হ্যাঁ, এইভাবে, কারণ ওনাকে যদি অভিযুক্ত করা হয় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে ওনার ব্যাপারে একটা উঠবে। হ্যাঁ, তো এটার ব্যাপারে তারা খুব বেশি সচেতন ছিল, যার জন্য তাকে রাবেতা থেকে ছাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, ওনারা সৌদি একজনকে এনে বললেন যে উনি এখন থেকে দায়িত্ব পালন করবে, আমাদের এই দেশীয় লোক দরকার নেই। হ্যাঁ, এটা বলে ওনার প্রতি সরকারের এত ক্ষোভ ছিল কেন? ক্ষোভ থাকার কারণ কি সেটা ওনরা ভালো বলতে পারবেন। তবে আমরা যেটা দেখি যে আসলে ইসলামকে একটি বিজয়ী শক্তি হিসাবে দেখা, এটা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে ইসলামের প্রতি যে একটা বিদ্বেষ, ইসলামকে শক্তি হিসাবে তারা দেখতে চায় না। হ্যাঁ, ইসলামের শুধু ততটুকুই দেখতে চায় যতটুকু থাকলে একটা ধর্ম হিসাবে পরিচিত হয়, শুধু এটার জন্য। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামকে মীর কাসেমের মাধ্যমে ইসলামকে একটা শক্তি হিসাবে তারা যেন অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, বিভিন্ন দিক থেকে উন্নয়নের যে এটা চলছিল সেটা তাদের কাছে হয় নাই, মানে দৃষ্টিকোণ থেকে ভালো লাগে নাই তারা। হ্যাঁ, এবং আন্তর্জাতিক বিশ্বে যেভাবে পরিচিত হচ্ছিল, যার জন্য তারা তাকে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে তাদের উপরে একটা আন্তর্জাতিক আইন মানবতা বিরোধী এনে ভুল কি বলবো এটাকে মিথ্যা একটা অভিযোগ এনে, যে অভিযোগের কোনো ভিত্তি ছিল না, এনে তারপর তারা এটার মাধ্যমে এটাকে জুডিশিয়াল কিলিং আমরা বলছি, জুডিশিয়াল কিলিংয়ের ব্যবস্থা করে আসলে। হ্যাঁ, এটা তো আসলে খুবই অবাক করা একটা ব্যাপার যে উনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন সারাটা জীবন, অক্লান্ত পরিশ্রম করেছেন এজন্য, আর তাকে মানবতা বিরোধী অপরাধে করা হয়েছে। হ্যাঁ, এটা আসলে খুবই বেমানান এবং বিস্ময়কর বটে। আচ্ছা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আপনাদের প্রতিক্রিয়া কেমন ছিল? রায় ঘোষণার আগের একটু কথা বলা দরকার। হ্যাঁ, সেটা হলো যে যখন মামলাগুলো চলছিল, হ্যাঁ, এক নম্বর তো তারা রাবেতা থেকে ওনাকে ছাড়িয়েছেন। 2 নম্বর হলো যে আমেরিকার সহযোগিতায় রাবেতাকেই কালো লিস্টে নেওয়া হয়েছিল, ব্ল্যাক লিস্টে। হ্যাঁ, যাতে রাবেতা কোনো রকম উচ্চবাচ্য করতে না পারে। হ্যাঁ, এটা একটা। এবং দেশ বিদেশে বিভিন্নভাবে, যেমন সৌদি এমবেসি সবসময় রাবেতার পক্ষে, কারণ ওটা প্রতিষ্ঠানটাই, রাবেতাটা হচ্ছে জেদ্দা বেস্ট, মক্কা বেস্ট একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, তো এমবেসি স্বাভাবিকভাবে তাদের সহযোগিতা করবে, কিন্তু সেইখানেও কিন্তু তাদেরকে এই মীর কাসেমের ব্যাপারে ভুল ধারণা, মিথ্যা ধারণা দেওয়া হয় যাতে তারা কোনো রকম সহযোগিতা না করে। হ্যাঁ, আর এই যে আন্তর্জাতিক, এটাকে বলা হয়েছে আন্তর্জাতিক, কিন্তু এর কোনো আন্তর্জাতিক মান ছিল না। হ্যাঁ, আন্তর্জাতিক মান ছিল না, আন্তর্জাতিক কোনো কিছুই তারা এখানে, কোনো আইন, কোনো কিছু তারা এটা মানে নাই। হ্যাঁ, এবং এই কথাগুলো তখন এখানে প্রকাশ হচ্ছিল, এই দেশের পত্রিকায় না আসলেও বিদেশের পত্রিকায় এগুলো কিন্তু আসছিল। এবং যখন আন্তর্জাতিক, তখন তো তাদের বাইরের থেকে বিচারকের সহযোগিতা থাকার কথা।
এরকম যখন কিছুই আমরা ছিল না। সহযোগিতা আমরা যখন চেয়েছি তখন এয়ারপোর্টে এসে নামার পরেও তারা তাদেরকে ঢুকতে দেয়নি, বাংলাদেশ ঢুকতে দেয়নি। হ্যাঁ, তো এইভাবে বারবার এটা প্রশ্নবিদ্ধ হচ্ছিল। এবং মীর কাসেম সাহেবের যখন রায়টা ঘোষণা করার আগে প্রধান বিচারপতি ওই কাগজপত্র নিয়ে ওদের অভিযোগগুলো ছিল যেমন মিথ্যা, তাদের সাক্ষ্য ছিল বানানো সাক্ষ্য, এবং সব কিছু কেমন ভিত্তিহীন। একটা ভিত্তিহীনের কথা বলি, সেটা হচ্ছে যে তার যে চাক্ষুষ প্রমাণের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসির কার্য করা হয়, সেই সাক্ষী ছিল ৭১ সনে উনি তাকে হত্যা করতে দেখেছেন, চাক্ষুষ সাক্ষী কিন্তু আই উইটনেস। আচ্ছা, ওনার জন্ম ছিল ৭৭ সনে। এই ধরনের হাস্যকর ব্যাপারগুলো ছিল, হ্যাঁ, যেটা আন্তর্জাতিক মহলে খুবই প্রশ্নবিদ্ধ ছিল যে এটা কখনোই এটা কোনো মামলাই না, এটা অভিযোগগুলো সত্য ছিল না, যারা সাক্ষী দিছে তারাও সাক্ষীগুলো সব ছিল বানানো। হ্যাঁ, আর এগুলো আসলে ধূপের টিক ছিল না, এটা অনেকটা গায়ের জোরেই মানে পূর্ব ঘোষিতভাবে তাদের রায় করা হয়, এবং যেদিন রায় দেওয়া হয় সেদিন তারা প্রথমে ঘোষণা দিছে যে আজকে রায় হবে না। হ্যাঁ, আবার ঘণ্টাখানিকের মধ্যেই তারা এই রায় ঘোষণা করেছে। আর ওই যে বললাম যে কাগজপত্র দেখে প্রধান বিচারপতি কাগজগুলো ছুঁড়ে ফেলে দিছিল, বলছিল যে কি এভিডেন্স নিয়ে আসছো তোমরা, এটা দিয়ে তো ফাঁসি তো দূরের কথা, একদিনের জেল দেওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, তখন তো চারিদিকে এই কথাটা যখন ছড়াই পড়লো, তখন তড়ি ঘুরে করে ওই সময় আবার রায় ঘোষণা করা হলো ওই 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ, এগুলো তো সেই সময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করেছিল। তো আপনারা যখন শুনলেন রায়টা, আপনাদের কেমন লেগেছিল, কি প্রতিক্রিয়া? আচ্ছা, রায়টা শুনে আমাদের আসলে মানে একটা মিথ্যাকে কিভাবে যে মানুষ সত্যি পরিণত করে, হ্যাঁ, এবং সেটাকে কিভাবে গায়ের জোরে এস্টাবলিশ করা যায়, এটা আমাদেরকে খুবই হতবাক করেছিল। হ্যাঁ, এবং আমরা সাথে সাথে এটাকে রিভিউ আবেদন করেছিলাম, রিভিউ করার। হ্যাঁ, আর আমাদের তো আল্লাহর রহমতে আমাদের ঘরে ঘরে যে এত ব্যারিস্টার তৈরি হয়ে গেছিলো সেটা আমরা নিজেরও অতখানি বুঝতে পারি নাই, যে আমাদের প্রত্যেকের ঘরেই যেমন আমার ছেলে ব্যারিস্টার ছিল, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভাই নিজে ছিলেন, তার 2 ছেলে ব্যারিস্টার। তারপরে শহীদ নিজামী রহমতুল্লাহ ঘরে তার একজন ছেলে ব্যারিস্টার। হ্যাঁ, তারপরে এই ইসের আমাদের জসিমউদ্দিন সরকার, ওনার ছেলে ব্যারিস্টার ছিল। সবাই মিলে কাজগুলো করতো। তো ওদের নিয়ে একটা ডিফেন্স টিম গঠন করা হয়েছিল, যে ওরা যে ইয়াটা দিচ্ছে তার কাউন্টার হিসাবে এরা মানে একদম নিরলস কাজ করে একদম স্পটে গিয়ে বাংলাদেশের যেইখানেই তার করা হয়েছে সব ইয়াটার এভিডেন্স সংগ্রহ করে আনছিল, কোন কথাটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, এই জিনিসটাকে তারা মানে কভার করে আনছিল এবং সেটাকে তুলে ধরছিল একদিকে এইখানে, আর একদিকে হলো আন্তর্জাতিক পর্যায়ে এটাকে তুলে ধরছিল তারা। হ্যাঁ, তো আমি আমার ছেলেকে বলতাম, আরমানকে বলতাম যে তো ও অসুস্থ হয়ে পড়ছিল এই সমস্ত কাজগুলো করতে গিয়ে, তো তুমি কেন এগুলো নিয়ে এত জানা কথা, আমরা তো জানি যে এই মামলাটা কেন করা হচ্ছে এবং রায়টা যে সাজানো হবে, পূর্ব ঘোষিত, এটা যে কোর্টে লেখা হবে না, এটা যে লেখা হবে অন্য জায়গায়, এটা তো আমাদের জানা কথা ছিল আর কি, যে তাদের অ্যাটিটিউড দিয়ে দেখেই বুঝে গেছিল, যার জন্য এটা কেন তোমরা খাটছো। তখন ও আমাকে বলতো, জামু আমি এই লড়াইটা আমি লড়তে চাই, এই জন্য যে এটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে না, এরপরে যত লয়ের ছাত্ররা আছে তারা কিন্তু এগুলো পড়বে। হ্যাঁ, এগুলো পড়বে, তো এই জন্য আমাদের সত্যটাকে উদ্ঘাটন করতে হবে, যাতে পরবর্তী যারা পড়বে তখন তারা এটা জানতে পারে যে এটা কী ধরনের মানে মামলা ছিল আর সেটার জন্য কী কী কাজ করা হয়েছে। এই জন্য আমাদের সত্যটাকে এস্টাবলিশ করার জন্য আমাদের এগুলো করা দরকার। আচ্ছা, সেই সময় অনেকের মনে প্রশ্ন ছিল যে আপনারা কি তৎকালীন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছিলেন কিনা, বা এই বিষয়ে আপনাদের অবস্থানটা কি ছিল? যখন শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি করবেন কিনা, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করবেন কিনা, হ্যাঁ চাইবেন কিনা, তখন উনি বলছেন যে রাষ্ট্রপতির উচিত আমার কাছে ক্ষমা চাওয়া। হ্যাঁ, কারণ অন্যায়ভাবে মামলা দিয়ে জুলুম করেছে তারা, অন্যায়ভাবে তারা রায় ঘোষণা করেছে, তো সেখানে তো তারা একজন নাগরিক হিসাবে আমার নিরাপত্তা দিতে পারে নাই, সেই জন্য তাদের উচিত ক্ষমা চাওয়া। আমি তো ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না। আর দ্বিতীয় কথা হলো যে আসলে একজন মুসলিম তো আল্লাহ ছাড়া কারো কাছে
ইয়া চায় না, প্রাণ হ্যাঁ, ভিক্ষা প্রাণ চায়। ভিক্ষা চাইতে পারে না, কাজেই প্রশ্ন ওঠে না। কিন্তু আমাদের ঘটনাটা ছিল আরও একটু জটিল। আরও জটিল ছিল কি, যে এই জন্য যে আমার আমার হাজব্যান্ডকে সেই ঘোষণা দেওয়ার আগে যে সাধারণত হয় কি, ভিকটিম যে সে তার লয়ারের সাথে পরামর্শ করে। হ্যাঁ, তো আমাদের লয়ার 1 নম্বর হলো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব। তখন তাকেই কিন্তু তারা মামলা দিয়েছিল, ফলে উনি কিন্তু দেশে ছিলেন না, তো উনি চলে গেলেন। তার অনুপস্থিতিতে মেইনলি এটা পরিচালিত করছিল আরমান, আমার ছেলে। এখন আমাদের হলো আরমানের সাথে লয়ার হিসেবে তার সঙ্গে পরামর্শ করতে হবে, সে ছিল না। তো আমরা তার সঙ্গে একটু পরামর্শ করার জন্য 7 দিন সময় দেওয়া হয়, যে তারা নিজেরা পরামর্শ করে 7 দিনের মধ্যে এটা করতে হবে। তো আমরা আমার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য মূলত তাদের কাছে এইটাই বারবার বলছিলাম। আমরা সরাসরি কোনো উত্তর না দিয়ে আমরা বলছিলাম যে আমাদের লয়ারকে আমাদের ফেরত এনে দেন, তার সঙ্গে আমরা পরামর্শ করে তারপর আপনাদের জানাবো। আচ্ছা, তো আপনাদেরকে কি শেষ সাক্ষাতের জন্য ডাকা হয়, যে আজকে আপনারা শহীদ মীর কাসেম আলীর সাথে শেষ সাক্ষাৎ করবেন, এরকম কোনো চিঠি কি পেয়েছিলেন? না, তারা ফোন করে জানিয়েছিল, আমাদের চিঠি দেয়নি। আমাদের কাছে ফোন করে জানানো হয়েছিল। সেটারও ইয়েটা হচ্ছে যে আমি যখন এই তার শেষ সাক্ষাতের আগে যে সাক্ষাৎটা ছিল, সেই সাক্ষাতের সময় তখন অলরেডি আমার ছেলেকে ইয়ে করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে, এবং নেওয়ার পর সে কোথায় গেছে আর আমরা জানি না। এই অবস্থায় আমরা যখন দেখা করতে গেলাম, দেখা করতে যাওয়ার পরে ওরা একটা পর্যায়ে আমাদের কাছে ওইটা হলো যে আপনারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। তো আমাদের জানাই কথা যে আমরা কি করব, আমরা তো চাইবো না আসলে। কিন্তু যেহেতু আমাদের ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, এই জন্য আমাদের ইয়ে ছিল যে আমরা এই সুযোগে যে আমরা আমাদের লয়ার তার সঙ্গে পরামর্শ করব, তারপরে আমরা জানাবো, কাজে আমার ছেলেকে এনে দেওয়া হোক। তো এরা তখন আমাদেরকে 2 জনকে একটা রুমের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল, দিয়ে তারা চাপ প্রয়োগ করছিল যে এখনই বলতে হবে। হ্যাঁ, আপনার ছেলের কি হয়েছে এটা আমরা জানি না, কিন্তু আপনাদের সিদ্ধান্তটা এখনই জানাইতে হবে। তো সিদ্ধান্তটা যদি এখনই জানাতে হয়, তো আমরা এটা রাজি হচ্ছিলাম না। যে একটা হলো আমাদের সুযোগ আছে যে 7 দিন পর্যন্ত অন্তত আমরা সময় নিতে পারবো, এবং আমার লয়ারের সাথে আলাপ করেই তাদেরকে করতে হবে, পরামর্শ করেই কথাটা জানাতে হবে। তো আমাদের ছেলেকে আমরা পাচ্ছি না, তাকে এনে দেন, তার সঙ্গে আমরা পরামর্শ করি। সে শুধু ছেলে না, সে লয়ার। হ্যাঁ, তো তার সঙ্গে পরামর্শ করি, তারপর আমরা জানাবো। আর ওনরা আমাদের উপর চাপ প্রয়োগ করছে যে না, আগে আপনারা এটা এখনই বলে যাবেন, এখনই বলে যাবেন। তো যতই ওনরা বলছে ততই আমরা 2 জনে একই কথা বলছি যে আমাদের ছেলেকে এনে দেন, সে আমাদের লয়ার, আমরা তার সঙ্গে পরামর্শ করব, তারপরে করব। তো আমাদের মনে একটা ক্ষীণ ইচ্ছা যে এর মাধ্যমে হয়তো আমরা আমাদের ছেলের খোঁজটা পাবো। হ্যাঁ হ্যাঁ, তো সেজন্য কিন্তু আমরা তো মনে মনে জানি যে আমরা আসলে ক্ষমা ভিক্ষা চাইব না, চাওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা, ব্যারিস্টার আরমান যখন নিখোঁজ, তখন তো তার বাবাও কারাগারে, তো উনি কি জানতেন যে ছেলে নিখোঁজ? হ্যাঁ, উনি যেদিন নিখোঁজ হয়েছে সেদিনই জেনেছেন। উনি কারাগারে হলো কি যে আমরা যা জানি তার চাইতে অনেক বেশি তারা জানে, কারণ ওরা সারা দিন রাত সবাই পত্রিকা আর হলো টেলিভিশন, হ্যাঁ টেলিভিশনে ওরা বাংলাটা দেখার সুযোগ আছে ওদের, ওই যে সব কয়েদিরা আর কি। তো এরা ওই ইয়েটা দেখে, তো একটা খবর হলে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন একদম ছড়াই পড়ে। সেজন্য আমরা জানানোর আগেই ওনারা জেনে গেছেন। ওনার প্রতিক্রিয়া কি ছিল? ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা 1 সপ্তাহ যাবৎ আমরা ওকে নিয়ে টেনশনে ছিলাম। হ্যাঁ, ওকে কিডন্যাপ করা হয়েছে 9 তারিখে, অগাস্টের 9 তারিখে। আচ্ছা, আর 4 তারিখে সে র্যাবের র্যাবের ড্রেসেই বাসায় আসছিল। ওরা আসলে আমাদের বাসায় থাকতে পারে নাই। আরমান আমার 2 ছেলে, তো বড় ছেলে নামে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে, তার নামে ওয়ারেন্ট জারি করা হয়েছিল, ফলে এবং ওকে না পেয়ে আমাদের সমস্ত মালপত্র ক্রয় করা হয়েছিল। হ্যাঁ, সেজন্য ও মানে প্রথমে বাসা থেকে চলে যেয়ে বিভিন্ন জায়গায় পালায় ঠেলায় থাকে, এবং একটা পর্যায়ে ও মানে মালয়েশিয়া চলে যায়।
আচ্ছা। আর আরমানের ব্যাপারেও খুব ইয়ে হচ্ছিল হুম, যে ওকে ওর আর দেশে থাকা ঠিক হবে না, হ্যাঁ, হুম, ওকে ইয়া করা উচিত, সরাই দেওয়া উচিত, হ্যাঁ। হুম। তো আরমানকে বোঝানো যাচ্ছিল না, আচ্ছা। আরমান ওর আব্বাকে রেখে যাবে না, হুম, হুম, হ্যাঁ। ও বলতো যে আমাকে সরাই দিলেই ওরা হুম। আব্বাকে ফাঁসি দিয়ে ফেলবে, ওদের খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা। হুম, হুম, তো ওর একটা ধারণা ছিল যে আমি তো লয়ার হিসাবে তারা আমার উপর হাত তুলবে না। হুম। দ্বিতীয় আর একটা ইয়ে ছিল তার, যে কি করবে, অ্যারেস্ট করলে তো ইসেই দিবে, জেলেই দিবে, জেলে গেলে আব্বুর সঙ্গে দেখা হবে, হুম, তো ও আব্বুর সঙ্গে থাকতে পারবে, এরকম একটা চিন্তা ওর মধ্যে ছিল। ওই জঘন্য দিকটা ও আমাদের মনে আসে নাই আসলে, যে নিলে কি করতে, মানে গুম করে ফেলবে, যে এটা চিন্তা আসে নাই। চিন্তা হয়েছে যে অ্যারেস্ট করবে। তো ওর একদম খুব দৃঢ় ধারণা ছিল যে আমি লয়ার, আমাকে কিছু করবে না, কেন মামলাটা চলমান, হুম। এই অবস্থায় তো কিছু করবে না, আর করলেও অ্যারেস্ট করবে, অ্যারেস্টের বাইরে কিছু আমাদের মাথায় তখনও আসে নাই, হ্যাঁ। হুম, হুম, তো প্রথম দিন যখন র্যাব এসে ওর ঠিকানা নিশ্চিত করলো এবং ওকে বলে গেল, প্রথমে ওকে নিয়ে যাওয়ারই চিন্তা করছিল, পরে আবার রেখে গেল যে না আপনি থাকেন, কিন্তু আমাদের না জানি আপনি কোনো দিকে যাবে না। আচ্ছা। তারপরে তো আর থাকাটা কোনো মতে নিরাপদ হয় না, হুম, তো আমরা এই জন্য ওকে সরাই দেওয়ার জন্য খুব চেষ্টা করেছি, কিন্তু ও একদম খুব দৃঢ়, ওর আব্বুকে রেখে ও যাবে না, হ্যাঁ, যাবে না বলে ও আর যায় নাই, ও থেকে গেছে। আচ্ছা। তো তারপরে ফলে আমরা অনেকটা মাইন্ডসেট ছিল যে এরকম একটা কিছু ঘটনা হতে পারে, কিন্তু গুম হতে পারে এটা আমরা ভাবি নাই, অ্যারেস্ট হবে এটা আমাদের ধারণা ছিল, এই জন্য প্রথম দিকে অত ভয় লাগে নাই যে আচ্ছা। ইয়া করলো আর কি। শহীদ মীর কাসেম আলীও এরকমই ভেবেছিলেন যে হয়তো বা অ্যারেস্ট করেছে তাকে, মানে না, আমরা তারপরে তো 1 দিন 2 দিন 3 দিন গেল, 1 সপ্তাহ গেল, আমরা যখন 3 দিনের দিন বোধহয় ওনার সঙ্গে আমার দেখা হলো, হ্যাঁ। তো দেখলাম যে না উনি খুব ধৈর্যের সাথে আছেন, খুব ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করছেন, আর আমাদেরও আরও সান্ত্বনা দিলেন যাতে আমরা চিন্তা ভাবনা না করি অত বেশি। এটা কি শেষ সাক্ষাতের দিন? না, শেষ সাক্ষাতের আগে আরেকটা সাক্ষাৎ হয়েছিল। শেষ আরমানকে কিডন্যাপ করার পরে মাঝখানে আমাদের একটা দেখা হয়েছে। আচ্ছা, আপনাদের যেটা শেষ সাক্ষাৎ ছিল সেই দিনের কোনো স্মৃতি কি আপনার মনে পড়ে যেটা আপনাকে এখনো খুব গভীরভাবে নাড়া দেয়? হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে যে ওই প্রেক্ষাপটটা বললাম যে তারা আমাদের খুব সৃষ্টি করলো, তখন কিন্তু আমরা দুজন একই থাকলাম যে না আমরা আমাদের ছেলেকে ফেরত দেন তারপরে করব। তো 2 দিন পরে উনি আমাকে ফোন করলেন, জেল থেকেই ফোন করলেন যে এটা বোধহয় আমাদের আর লিঙ্গারিং করা ঠিক হচ্ছে না, কারণ অন্যরকম ভাবছে সবাই, হ্যাঁ, যে এই জন্য আমি বোধহয় বলে দিই যে আমরা ক্ষমা ভিক্ষা চাইব না। তখন আমিও একমত হলাম যে ঠিক আছে বলে দাও। তখন উনি বলে দিলেন, বলে দেওয়ার পরে যেদিন রাত্রে উনি ফোন করলেন, পরের দিনই ওরা আমাদেরকে জানালো যে দেখা করতে যাওয়ার জন্য। আচ্ছা, ওটা জানানোর পরে? হ্যাঁ। তো পরের দিনই আমাদেরকে দেখা করতে যাওয়ার জন্য গেলাম। তো আমরা দেখা করতে যাওয়াটা অত সহজ ব্যাপার ছিল না। যেমন যারা দেখা করতে পারে ওরা সংখ্যা বলে দেয় যে এতজন আপনারা আসতে পারবেন। তো তারা কারা, তাদের সাথে সম্পর্কটা কি, কতগুলো কাগজ পূরণ করতে হয়, তারপরে তাদের আইডি কার্ড থাকতে হয়, তাদের বিভিন্ন রকমের অনেক কিছু দিতে হয়। এইগুলো করতে করতে আমরা বোধহয় বেলা 10টা বা 11টার দিকে জানলাম, তাদের ফোনটা আসলো, হ্যাঁ, যে আপনারা দেখা করতে আসেন। তো দেখা করতে বলতে হয় না যেটা শেষ দেখা, হঠাৎ করে ডাকা মানেই হচ্ছে যে এখন বুঝে নেওয়া যায় এটাই। তো আমরা তখন যাওয়ার জন্য কে যাবে করবে, তো আমাদের সাথে তো সংগঠনেরও কিছু লোক যাইতে হবে যারা আমাদের করবে, আত্মীয় স্বজন কারা কারা যাবে, বাচ্চা কাচ্চা অনেক মানে তখন তো আমার 2 ছেলের বউ, 2 ছেলের 2 বাচ্চা, 4 জন বাচ্চা, হ্যাঁ, তারপর আমার 2 মেয়ে আমরা ছিলাম, ছেলেরা ছিল না, হ্যাঁ। তো এগুলো সব ঠিক করে আমরা গেলাম দেখা করতে। তখন আমাদের দেখা করতে করতে মানে দুপুর হয়ে গেল, ওইখানে যে আবার অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আর সেদিন ছিল তুমুল বৃষ্টি, ভীষণ বৃষ্টি, মানে এত মুষলধারায় বৃষ্টি মনে হয় আর কোনো সময় হয় নাই বাংলাদেশে, এরকম মনে হচ্ছিল আর কি। সেদিন এত বৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা গেলাম। তো স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে তখন আমাদের নিজেদের কোনো ছেলে মানুষ ছিল না, হ্যাঁ। তো অনেকগুলো ফর্মালিটিস আছে এখানে, অনেকগুলো কাগজ সাইন করতে হয়, অনেকগুলো সিদ্ধান্ত দিতে হয়। তো এগুলো সব আমাকে করতে হচ্ছিল। ফলে আমি ওনার সঙ্গে
উনি যখন আমাদের সঙ্গে দেখা করতে আসলেন তখন এরকম একটা রুমে, এখানে সব চারিদিকেই পুলিশ আর কারা কর্মকর্তারা সব ভর্তি একদম এরকম। হ্যাঁ, তার মধ্যে যে টেবিলের এখানে আমি বসলাম। তো বসার পরে উনি এসে আমার পাশে বসলেন। উনি এসেই একটা আমাদের মেয়ের হাতে একটা দিলেন যে আমার সব কথা এটার মধ্যে লেখা আছে, ডায়েরি। সাথে সাথে ওরা নিয়ে নিল ডায়েরিটা। বলে কি এটা তো দেওয়া যাবে না, হ্যাঁ এটা আমাদেরকে দেখাইতে হবে। তো ওরা সাথে সাথে ডায়েরিটা নিয়ে নিল। তো উনি মনে করেছেন যে ডায়েরিতে তো সব কথা আমার লেখা আছে, তো কথা আর মানে পারিবারিক কোনো কথা উনি বলেন নাই। হ্যাঁ, কথা বললেন যে যারা দেখা করতে আসছিল তারা আসলে দিগন্তের লোকেরা গেছে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা গেছে, তারপর আত্মীয় স্বজন যারা গেছে সবাই তো কাঁদতেছিল। তখন বলছেন না তোমরা কাঁদবা না, হ্যাঁ কেউ কাঁদতে পারবা না, সবাই একদম এখান থেকে বের যখন হবো তখন তোমরা হাসি মুখে বের হবা, যাতে ওরা বুঝতে পারে যে আমরা কাকে ফাঁসি দিচ্ছি। এদের লোকরা দেখি হাসছে, কারণ শাহাদাতটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা সৌভাগ্যের ব্যাপার, এটা কান্নার কোনো ব্যাপার না। হ্যাঁ, তো ওরা যাতে বুঝতে পারে যে আমরা ভীত নই ওদের ইসে। হ্যাঁ, এই জন্য উনি সবাইকে এই কথা বলছিলেন এবং আমার সঙ্গে আমার যারা ছিল ওদেরকেও একই কথা বলছিলেন উনি। পরে সবাইকে নিয়ে মোনাজাত করলেন, কিন্তু আমি আসলে কথা ওনারা কী বলছেন আমার বলার কোনো ইয়ে ছিল না। আমি এই জীবন্ত মানুষটাকে পাশে বসিয়ে আমি ওদের সঙ্গে দর কষাকষি করছি ওনাকে কোথায় কবর দেওয়া হবে। হ্যাঁ, তো ওনার ওসিয়াত ছিল যে ওনার আব্বার যেখানে কবর দেওয়া হয়েছে বুদ্ধিজীবী কবরস্থানে ওনার যে ওইখানে ওনার আব্বার কবরে ওনার কবর দেওয়া হবে, কিন্তু ওরা এটা মানতে রাজি না যে ঢাকায় কবর দিবে না তারা। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে জানাজাকে পড়াবে, তো উনি বলতেছেন আমার ছেলে জানাজা পড়াবে, আমার ছেলেকে আমরা ফেরত চাই এবং আমার ছেলে আমাকে জানাজা পড়াবে, আরমানের কথা বলতেছে। হ্যাঁ, তো ওরা বলতেছে যে তার সম্পর্কে আমরা কিছু জানি না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে লাশটা কে নিবে, লাশটা কে গ্রহণ করবে, জীবন্ত মানুষটা কিন্তু আমার পাশে বসা। হ্যাঁ, তো লাস্টটা কে হবে সেটা আমি করবো। হ্যাঁ, ওটা আমি সিগনেচার করছি। হ্যাঁ, তো এরকম একটা তো সেই সময় তো কিরকম একটা কঠিন অবস্থা, তাই না? এদিকে তো মেয়ে দুজন আমার সঙ্গে, দুই ছেলের বউ আমার সঙ্গে, নাতি নাত করে আমার সঙ্গে। হ্যাঁ, আর উনি নাতি নাত করে গেলে সবসময় খুব ওদের সঙ্গে খুব করতেন আর কি, খেলাধুলা করতেন, ওদের করতেন। তো ওই দিনটা তো কীরকম একটা পরিস্থিতি, তো সবাই কান্নাকাটি করতেছে, উনি কান্নাকাটি করতে নিষেধ করতেছেন। আমি আর ওনার সাথে আসলে আলাদাভাবে কোনো কথা বলারই সুযোগ পাইনি। হ্যাঁ, এই অফিসিয়াল কাজগুলো করতে করতেই উনি পাশেই বসা, কিন্তু আমার সাথে কোনো কথা তেমন হয়নি। কিন্তু এই কাজগুলো তখন এগুলো নিয়ে আমরা করছি, তখন কাগজে সিগনেচার করে এরপরে যখন উনি মুনাজাত সবাইকে নিয়ে মুনাজাত করলেন, ওই মুনাজাত আমরা করলাম একসঙ্গে আর কি। হ্যাঁ, মুনাজাত করে আমরা এখান থেকে বের হতে হতে তখন কিন্তু অলরেডি মাগরিবের সময় হয়ে গেছে। হ্যাঁ, সেদিনই কি ফাঁসি কার্যকর? ওই দিনই ফাঁসি কার্যকর করা হবে এবং আমরা বের হয়ে আর বাসায় না এসে আমরা সরাসরি মানিকগঞ্জে, ওরা কিন্তু অলরেডি মানিকগঞ্জে আমাদের যে জায়গা, আমাদের আসলে মানিকগঞ্জে ওনাদের যে মূল বাড়ি, সেই বাড়ি তো পদ্মা নদীতে ভেঙে গেছে। হ্যাঁ, তো সেখানে কোনো জায়গা ছিল না ওই করা, কিন্তু একটা জায়গা আমরা কিনেছিলাম যে জাস্ট গ্রামের বাড়ি যেহেতু নাই, তো গ্রামে তো একটা থাকতে হয়, এই চিন্তা করে ওনার আত্মীয়ের জায়গা বিক্রি করেছিল, সেই জায়গাটা আমরা কিনেছিলাম। ওইটা ওনারা মানে ইনকোয়ারি করে বের করছে আর কি, বুঝছে, করে ওইখানে তারা করছে যে ওইখানে হবে কবর। হ্যাঁ, তো যার জন্য আমরা ওই উদ্দেশ্যে রওনা করে দিলাম আর কি, ওই সময় সন্ধ্যার সময়। আচ্ছা, মাগরিব আমরা সবাই পথে পড়লাম আর কি। তখন তো ব্যারিস্টার আরমানও নিখোঁজ। আচ্ছা, ব্যারিস্টার আরমানকে যখন তুলে নেওয়া হয় সেই সময়টা কেমন ছিল? মানে তারা যখন এসেছিল আপনারা কি মনে করেছিলেন যে তাকে কিভাবে তুলে নেওয়া হয়েছে? আরমান ওই দিন আমরা তো দুই জায়গায় থাকতাম, মিরপুরের বাসায় আমি, হ্যাঁ, আর ওর জন্য একটা বাসা, যেহেতু ওই যে ও বাসায় আসতে পারতো না, হ্যাঁ, পুলিশের জন্য, বড় ছেলেও আসতে পারতো না, সে তো চলেই গেল, আর ও আসতে পারতো না, আসলেই তো অ্যারেস্ট করবে। হ্যাঁ, এই ধরনের একটা ছিল। তো যার জন্য ওকে আমরা ডিওএসএসে একটা বাসা ভাড়া করে নিয়েছিলাম, যেখানে ও থাকবে। বৌমা মাঝে মাঝে যে থাকতো আর ও থাকতো এখানে। হ্যাঁ, তো ওই দিন ও মানে কোর্ট থেকে ফিরে তখন ওই বৌমা আর আমার মেয়ে ছিল, ছোট মেয়ে তাহেরা, ওদেরকে নিয়ে ও একটু মার্কেটিংয়ে বের হয়েছিল। মার্কেটিংয়ে বের হয়ে আর বারবার খালি আমাকে ফোন করছিল যে ওই দিন ছিল সোমবার, হ্যাঁ আম্মু আসেন, আপনিও আসেন। হ্যাঁ, তাই আমি বলছি যে না, আমি রোজা রাখছি, আমি আসবো না। বলে কি এখানে এসে ইফতার করেন।
ও যতবার ইফতার করার কথা বলতেছে আমি ততবারই না করতেছি যে না আমি এখন আসবো না, হ্যাঁ আসেন আমরা একসঙ্গে ইফতার করি, হ্যাঁ ও রোজা ছিল, আসেন আমরা একসঙ্গে ইফতার করি। আমি বলছি না আমি আসবো না। এই খুব কথা কাটাকাটি ওর সঙ্গে, মানে ও যতবার বলে ততবারে আমি রাগ করি, আমি আর যাইনি। আমি ইফতার করে ওই একটু ঘুমিয়ে পড়ছিলাম। হ্যাঁ, ঘুম থেকে উঠে আমি জানতে পারি যে আরমানকে অ্যারেস্ট করা হয়েছে। তখন অলরেডি অনেকখানি দেরি হয়ে গেছে, প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে মনে হয় ওকে নিয়ে গেছে। তখন তো আমি মানে খুব হয়রান যে কি করব এখন, হ্যাঁ কি করব এটা ভাবতেছি। তো তখন আমার কাছে মনে হলো কি বৌমারা তো বাসায় একা, তাহলে ওদেরকে আগে নিয়ে আসা দরকার, হ্যাঁ এটা আমার মনে হলো। তো আমি ড্রাইভারকে পাঠাই দিলাম যে যান ওদেরকে নিয়ে আসছেন। হ্যাঁ, ওদেরকে নিয়ে আসতে বলার পরে আমার কাছে মনে হলো যে আগে তো খোঁজ নেওয়া দরকার যে কোথায় নিয়ে গেছে ওকে, হয় নিকটতম যে থানা সে থানায় নিবে, না হয় ডিবি অফিসে নিবে, হ্যাঁ তো কোথায় নিল এটা আগে খোঁজ নেওয়া দরকার। তখন ওদেরকে বললাম যে না আগে ডিবি অফিসে যান। আমার যে পিএস ছিল, মানে মীর কাসেম সাহেব পিএস ছিল, ও আমার কাজ করতো, ওকে বললাম যে আগে ডিবি অফিস এসে থানায় দেখো। হ্যাঁ, তো থানায় যোগাযোগ করে দেখলো যে সেখানে নেই। তখন ওরা বলেছিল ডিবি অফিসে দেখতে হবে যে সেখানে আছে কিনা। হ্যাঁ, এখন একটা কীরকম অবস্থা যে আসলে বৌমারা ওখানে একা রয়েছে না, তো ওরা একা কেমন করে থাকবে, এই জন্য ওদের জন্য আমার খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, তখন আবার গাড়ি ঘুরাইয়া বললাম যে না এখন এত দেরি হয়ে গেছে, এটা তো লাভ হবে না, ওদেরকে আগে নিয়ে আসা দরকার। হ্যাঁ, তো ওদেরকে আনতে চলে গেল। আর আমি আমার বোনের ছেলে ওই সাংবাদিক, হ্যাঁ আমাদের কোনো বিপদ আপদ হলে আরমান কিন্তু এই যে আমি আর এক সময়ে যে সেই সময় একবার অ্যারেস্ট হয়েছিল, তখন আমার ওই বোনের ছেলেই ওকে ইয়ে করে নিয়ে আসছিল থানা থেকে। হ্যাঁ, জেল থানা পর্যন্ত গিয়েছিল, ও নিয়ে আসছিল। তো ওকে ফোন করলাম, ও আমার ফোনটা ধরে বললো কি যে হ্যাঁ জানি, খালাম্মা জানি, তা আপনি কোনো টেনশন করেন না। তো ও জানছে মানে আমি নিশ্চিত যে ও জানলে তো ও একটা ব্যবস্থা করবে, এটা আমার নিশ্চিত ছিল। কিন্তু তখনও আমি জানি না যে ও আসলে ও অ্যারেস্ট। ও তখন এয়ারপোর্টে গেছিল থাইল্যান্ড যাওয়ার জন্য, ওকে এয়ারপোর্টে ওকে আটকানো হয়েছে। এবং ও যখন আমার ফোনটা রিসিভ করছে তখন ওই পুলিশটা চারিদিকে ওকে বসায় রেখে ওকে বলছে রিসিভ করেন, হ্যাঁ এবং এসে দেন। হ্যাঁ, তো লাউড স্পিকারে দিছে, তো ও কথা বলতেছে ওনারা শুনতেছে। হ্যাঁ, এই জন্য ও খালি বলছে হ্যাঁ খালাম্মা আমি জানি, আপনি একটু টেনশন করেন না। হ্যাঁ, বাস আমি তো শান্ত যে ও জানে আর কি। এই অবস্থার মধ্যেই তখন তো চারিদিক থেকে ফোন আসতে শুরু করলো। তখন আসল ঘটনাটা জানলাম, পরে জানলাম যে ও অ্যারেস্ট। হ্যাঁ, সারা রাত ওকে অ্যারেস্ট করে রাখছে, কারণ ওই যে আরমান ওকে ফোন করছিল। হ্যাঁ, আচ্ছা, আরমান ওকে ফোন করছিল যে স্বাভাবিকভাবে আমরা কোনো কিছু সমস্যা হলে ওকে ফোন করতাম আগে, যেহেতু ও সাংবাদিক। হ্যাঁ, ও মানে জানবে যে কি করা উচিত বা কি এটা বলতে পারবে সেই জন্য। কিন্তু এই সবার ফোনই আসছে পুলিশের সামনে, ও ফোনগুলো ইয়ে করছে, কিন্তু আগের থেকে ওর ফোন ইয়ে করে ওইখানে ফোন ট্র্যাক করছিল আসলে আরমান কোথায় কোথায় ফোন করে, সেই লোকদেরকে ওরা মানে খোঁজ নিয়ে সেখানে তাদেরকে আবার অ্যারেস্ট করে রাখছে। হ্যাঁ, যাতে ওর জন্য কেউ দৌড়াদৌড়ি করতে না পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, যখন ব্যারিস্টার আরমানকে তুলে নেওয়া হলো তার বাসা থেকে, তখন সেখানে তার ওয়াইফ বা তার ছোট দুইজন বাচ্চা, দুইটা মেয়ে আছে, ওরা তো তখন অনেক ছোট ছিল, ওদের প্রতিক্রিয়া কি ছিল? ওরা কি বুঝতে পেরেছিল? হ্যাঁ, বুঝতে পেরেছিল। এবং তখন ওরা তো মার্কেটিং থেকে আসার পরে খাবার খাবে, তো টেবিলে ওরা খাবার দিচ্ছে আর আরমান রেডি হয়ে টেবিলে আসবে। এখন টেবিলে কেবল যাচ্ছিল, ওরা খেতে বসবে, এই সময় কলিং বেল বাজে। কলিং বেল বাজার পরে কলিং বেলটা কীরকম নর্মাল না আর কি, টিং 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 করে মানে একটার পর একটা ইয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা মানে আগ্রাসী একটা ইয়ে করে হচ্ছে। তখন হলো কে? হ্যাঁ, তখন বৌমা বলছে যে তুমি থাকো আমি দেখি। হ্যাঁ, তো ও ওই ইয়েতে চোখ দিয়ে দেখে যে উইথ আর্মস, হ্যাঁ সিভিল ড্রেস কিন্তু আর্মস আছে, যার জন্য ও বললো যে এরকম। হ্যাঁ, তখন ওদেরকে যদি
কথা খুব অ্যাগ্রেসিভভাবে কথা বলতেছে। তখন আরমান ওদেরকে বলছে তোমরা সরো, আমি দেখি। কারণ আরমানেরই হলো যে ওরা যদি মেয়েদের সাথে কোনো খারাপ ব্যবহার করে, আমার মেয়ে আছে ওইখানে, মেয়ে বৌমা দুজনে ওরা আগায় গেছে, কিন্তু ওরা আগায় যে কথা বলতেছে তখন আরমান নিজে দরজা খুলছে। ওরা দরজা খুলতে দেওয়ার জন্য অপেক্ষা করছে না, একদম ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে এসে আরমানকে ধরছে আর কি। হ্যাঁ, ধরার পরে তো দরজা খোলার আগে ওই এদের সাথে কথা বলছে, আর মোটামুটি বুঝতে গেছে যে আরমানকে ধরার জন্য আসছে আর কি। হ্যাঁ, তো ওরা দরজা খুলে আর অপেক্ষা করে নেই, ধাক্কায় নিয়ে যাচ্ছে। আর কাজের মেয়ের কোলে ছিল ওর বড় মেয়ে, তো ও খেয়াল করছে যে আব্বুকে তো ধাক্কায় নিয়ে যাচ্ছে, ওই স্যান্ডেল পরার সময় দেয় নেই। হ্যাঁ, তো ওর কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে। ও আব্বুকে জুতা পরায় না, জুতা পরে না, ও নিজে জুতাটা হাতে নিয়ে কাজের মেয়ের সাথে সাথে যাচ্ছে। ওরা তো ওকে ধাক্কায় সিঁড়ি দিয়ে নামছে। আর আমার মেয়ে তখন ওর ছবি তোলার চেষ্টা করছিল, তখন ওরা ওকে ধাক্কা দিয়ে এর কাছে ওর ছবি তুলতে পারে নাই আর কি। হ্যাঁ, কিন্তু ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে আমার ভাইকে নিয়ে যাচ্ছে, তোমরা বের হও। হ্যাঁ, এরকম একটা স্ট্যাটাস দিছে। কিন্তু সে সময় তো কারো বের হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, আসলে সবাই তো যার যার জীবন নিয়ে সে তো ও গাড়ির কাছাকাছি যেতে দেয় নাই ওরা। হ্যাঁ, বলছে যে জুতাটাকে করতে বলছে যে আমাদের কাছে দাও, এরকম ছুঁড়ে দিছে আর কি। এই স্মৃতিটা তার একদম ছিল, মানে বছর দুয়েক তো তার খুবই এটা তার এসেছিল। পরে যে আস্তে আস্তে ভুলে গেছে আর কি। বয়স তখন কত ছিল? তখন ওর 4 বছর বয়স। হ্যাঁ, তো এটা তার কাছে খুবই একটা শোকিং ব্যাপার ছিল যে আব্বুকে জুতা পরতে দেয় নাই। হ্যাঁ, এবং ও নিয়ে গেছে সেই জুতাও তাকে দেয় নাই আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা তার কাছে ও মনে করছে যে ও যে আব্বুকে পরাই দিবে জুতাটা, কিন্তু ওরা জুতাটা বলছে তা আমাদের কাছে দেন। হ্যাঁ, এইভাবে নিয়ে গেছে, নাকি ছুঁড়ে দিছে, ওরা উঠায় নিছে, ঠিক বলতে পারছে না। তো এই একটা অবস্থা আর কি। হ্যাঁ, শহীদ মীর কাসেম আলীর যখন শাহাদাত হয় তখন ব্যারিস্টার আরমানও নিখোঁজ অবস্থায় ছিলেন। দুইটা ঘটনা কাছাকাছি সময় ঘটেছে, তো এটা অবশ্যই আপনার জন্য একটা বিশাল পরীক্ষা ছিল। একদিকে হাজব্যান্ডের শাহাদাত, অন্যদিকে ছেলের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া। তো সেই সময়টা আপনি কিভাবে মোকাবেলা করেছেন? অবশ্যই আপনার জন্য একটা মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল, একসাথে দুইটা বড় ধাক্কা। কিভাবে মোকাবেলা করেছেন? ব্যাপারটা অনেক কঠিন ছিল, আসলে খুবই কঠিন ছিল। কারণ ওর আব্বা যখন অ্যারেস্ট হলো তখন আমাদের মেইন ইয়েটা ছিল যে আরমান আছে। হ্যাঁ, আইনি দিক থেকে যে সেরকম দেখছে, আবার সাথে সাথে পরিবারকেও দেখাশোনা করছে। কারণ আমার বড় ছেলে তখন দেশে নাই। হ্যাঁ, আবার বড় ছেলের যে মামলা, সেই মামলাও কিন্তু আমার ছোট ছেলেই দেখছে। হ্যাঁ, তো সব কিছু মিলে আরমান তখন আমাদের অভিভাবক হিসাবে কাজ করছে আসলে পুরো পরিবারের। তো তখন আমাদের কাছে পুরো পৃথিবীটাই আসলে খুবই কঠিন মনে হয়েছে। খুব আমার কাছে মনে হতো যে পৃথিবীর সব আলো বাতাস সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মনে কি নিঃশ্বাস ছাড়ার মতো অক্সিজেনটাও মনে হয় বাতাসের মধ্যে আর নাই। হ্যাঁ, এরকম মনে হতো যে সূর্যটা মনে হয় আলো দেওয়া বন্ধ করে দিচ্ছে। সূর্য উঠছে প্রতিদিন, কিন্তু আমি কোনো আলো পাচ্ছি না। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো অনেকটা দিশেহারা বলা যেতে পারে। 2 মেয়ে ছিল আমার, ওই মেয়েরা লেখালেখি করতো এসে ফেসবুকে, ওদেরও উপরেও খুব হুমকি দামকি সারাক্ষণই থাকতো। হ্যাঁ, তো এই সব কিছু মিলে আসলে খুবই কঠিন একটা অবস্থা ছিল আর কি, যে সেই সময় করা। হ্যাঁ, তারপরেও তো মানে দিন চলছে, সংসার চালিয়ে নিতে হয়েছে, বাচ্চাদের দেখাশোনা করতে হয়েছে। মনে হয়েছে যেমন মানে সামনে আমার আসছে, মানে এগুলো আসছে, আমি 2 হাত দিয়ে সরানোর চেষ্টা করছি, কিন্তু 2 হাত দিয়ে সরাচ্ছি, আবার এসে আবার সব এগুলো সামনে আসছে, আবার চেষ্টা করছি। এরকম একটা দম বন্ধ করা একটা পরিস্থিতি ছিল আসলে। আচ্ছা, একজন মা হিসেবে নিখোঁজ সন্তানের জন্য অপেক্ষার অনুভূতিটা কেমন? আমি জানি এটা এক্সপ্লেইন করা যাবে না, তবুও যদি কিছুটা বলতেন। সেটাই আসলে, এটা বর্ণনা করা যায় না, এটা শুধু অনুভব করা যায়। হ্যাঁ, যে যেমন ওর আব্বা শহীদ হয়েছে, শাহাদাত হিসাবে এটাকে মেনে নেওয়াটা যত সহজ ছিল, গুম হয়ে যাওয়াটা ছেলেকে মেনে নেওয়া এটা খুবই কঠিন। হ্যাঁ, যে আল্লাহর সাথে কথাটা এরকম হতো যে
আল্লাহ তুমি শাহাদাত দাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইভাবে কেন, এইভাবে কেন, এভাবে না, এভাবে না। আল্লাহর সাথে এইভাবে একটা কথোপকথন মানে নিজের মনে হতো যে এভাবে না, কিন্তু এবার ওকে ফিরিয়ে দিতেই হবে তোমার। হ্যাঁ, আর একবারও আমার মনে হয় নাই যে ও মারা গেছে। হ্যাঁ, মনে হয়েছিল যে একদিন হয়তো ফিরে ও আসবে। ও জীবিত আছে, এটাই আমার অনুভবে, আমার অন্তরে, আমার প্রতি মুহূর্তে এটাই মনে হতো যে না, ও আছে, ও আছে। হ্যাঁ, এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে বলতাম কি, ওর কষ্টটা যে সহজ করে দিও, যেমন করে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের মধ্যে আগুনকে ইয়ে করা হয়েছে, শীতল করে দেওয়া হয়েছে, যেমন করে আইয়ুব আলাইসাল্লামকে তার ইষ্টাকে সহজ করে দেওয়া হয়েছে, যেমন করে নবী ইয়াকে ইউনূস আলাইসাল্লামকে মাছের পেটে যেমন সহজ করে দেওয়া হয়েছে। ও যেই কষ্টেই হোক, কিন্তু ওর যাতে কষ্টটা ওর জন্য সহজ হয় এবং ওর ইমানটা ঠিক থাকে আর বোধ বুদ্ধিটা ঠিক থাকে। হ্যাঁ, এটা আমি সারাক্ষণ আল্লাহর কাছেই করতাম। আর তখন সূরা ইউসুফ পড়তাম, তো বলতাম যে ইউসুফ আলাইহিসসালামের মতো জানি এমনভাবে বের হয়ে আসে যাতে ওর নির্দোষিতা প্রমাণিত হয় এবং দেশ এবং জাতির কল্যাণে ও যাতে কাজ করতে পারে, ফিরে আসে। এটাই আল্লাহর কাছে দোয়া ছিল সবসময়ের। এরপর তো 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর 6ই আগস্ট উনি ফিরে এসেছেন। তো সেই সময় আপনার কেমন লেগেছিল সেই মুহূর্তটা যখন তাকে ছুঁয়ে দেখেছেন প্রথম? আসলে ও যখন ওকে যখন গুম করা হয়, তখন ওই গুমের জন্য যেমন আমরা অনেকটা মানসিক প্রস্তুতি ছিল যে ও অ্যারেস্ট হবে, এটা ছিল আর কি। ওর ফিরে আসাটা ওরকম একটা মানসিক প্রস্তুতি ছিল। মানসিক প্রস্তুতি কীরকম, 5 তারিখে যখন চলে যায়, শেখ হাসিনা যখন পালিয়ে যায়, তখন প্রথমেই মাথার মধ্যে ক্লিক করে যে ওদেরকে বের করতে হবে। হ্যাঁ, ওদেরকে বের করতে হবে। এটা শুধু আমারই না, যে কর্নেল হাসিনুর রহমান, তারপরে ওই যিনি প্রথম আর কি ওদের আয়নাঘরের কথাটা বলেন আর কি। হ্যাঁ, তো সেই সময় ওনরাও কিন্তু ওই সময় ইয়ে করেন। আর এই সময় যারা গুম হওয়ার ফ্যামিলিগুলো, তারাও প্রত্যেকে এটা নিয়েই করে। কারণ অনেক সময় হয় কি যে এরা পালানোর সময় একটা নির্দেশ দিয়ে যায় যে এদের সব মেরে ফেলার জন্য। হ্যাঁ, তো বন্দীদের সাধারণ মেরে ফেলাটা এটা একটা ইয়ে আছে। হ্যাঁ, তো এইটাই আমরা ভয় পাচ্ছিলাম যাতে এটা না হয়। তার জন্য ওই সবাইকে নির্দেশ দেওয়া ছিল যে যত ভিকটিম, হ্যাঁ, ওই যে আমার বোনের ছেলের কথাটা বললাম যে ও এনটিভিতে, তখন ওকেও জানালাম। পরে ও বলল যে তোমরা সবাই, হ্যাঁ, সব ভিকটিম ফ্যামিলিকে আমি জানাই দিচ্ছি। হ্যাঁ, ও জানাই দিল সবাইকে। জানাই দেওয়ার পরে আমি দেখলাম যে আমার পক্ষে যাওয়া সম্ভব না। তখন চারিদিকে গোলাগুলি হচ্ছে, তখনও আগুন হচ্ছে পথে, তখনও গাড়ি ভাঙচুর হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তখন আমার মানে ভাগনা ভাগ্নি অনেকগুলো একটা গ্রুপ আছে, ওদেরকে জানাইলাম। ওরা সব চলে গেল ওইখানে। হ্যাঁ, ওইখানে গিয়ে সব সামনে গিয়ে ওইগুলো প্লাকার্ড নিয়ে ওখানে বসে গেল, স্লোগান দিতে থাকলো। যেখানে ও মানে বন্দি ছিল, হ্যাঁ, ডিজে অফিসে আর কি। তখন ওনারা বললো যে না, ওনারা তো অস্বীকারই করে যাচ্ছে। আর বললো যে ওনাদের হেড তখন হলো বঙ্গভবনে মানে বিশেষ কাজে আছে, এই জন্য আজকে রাত্রে আর দেখা হবে না। হ্যাঁ, তখন ওনাদের প্রতিনিধি হিসাবে একজনকে যেতে বললো। তো কর্নেল হাসিনুর রহমান এবং ওনার সঙ্গে আরও 2জন এক্স আর্মি ছিলেন, ওনারা ভিতরে ঢুকলেন। 3জন ঢুকে ওনারা বললেন যে ওনাদের সাথে একটা করলেন যে এদেরকে আত্মীয় স্বজনের সাথে হাতে হস্তান্তর করতে হবে। হ্যাঁ, যেখানে সেখানে ফেলে দিলে হবে না। আর অবশ্যই কালকের মধ্যে এদেরকে ছাড়তে হবে। তো ওনার সঙ্গে প্রথম ওরা বাদানুবাদ করছে যে নাই তাদের কাছে। উনি তো নিজে ভিকটিম, নিজে তো ছিলেন এখানে, যার জন্য উনি বলছেন যে আমি নিজে জানি, হ্যাঁ, যে আছে এখানে। তো কথা হলো পরের দিন 6 তারিখ 10টার সময় এই ভিকটিমদের এরা যাবে ওনাদের কাছে এবং তাদের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু রাতের বেলায় ওরা এদেরকে মুক্ত করে দিয়েছে। হ্যাঁ, ছেড়ে ফেলে দিচ্ছে আর কি, এক কথায়। হ্যাঁ, মুক্ত করে দিয়েছে আর কি। আচ্ছা, তো আমরা অপেক্ষা করছিলাম সারা রাত তো আমরা ঘুমাই নাই। সারা রাত তো এগুলোই মানে বিভিন্ন গ্রুপের সাথে, বিভিন্ন এসের সাথে ফেসবুকে এসে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, তো এই আমরা যেহেতু প্রক্রিয়ার মধ্যে ছিলাম, এই জন্য সকালে যখন ফোনটা আসছে যে আমাকে উত্তরা ওই ইবনে সিনার ওখানে যেতে বলা হয়েছে, তারাও কিছু মুখ দিয়ে বলে নাই, আমিও কিছু বলি নাই, কিন্তু আমরা বুঝতে পারছি যে কেন যেতে বলছে। তো ওই মনের মধ্যে ওইটাই হয়েছে যে ওকে নিশ্চয়ই করছে। তো আমি বললাম যে একটা ছবি পাঠান। ওরাও কিছু বলে নাই, আমিও কিছু বলি নাই, কিন্তু আমি বললাম একটা ছবি পাঠান। ওরা তখন ওর ছবিটা পাঠালো। হ্যাঁ, যে বসে আছে ইয়েটা। তা আমি বললাম যে অ্যাম্বুলেন্স দিয়ে ওদেরকে নিয়ে আসেন।
কারণ তখনও কিন্তু যাওয়ার মতো রাস্তাঘাটের পরিস্থিতি হয়নি। তো অ্যাম্বুলেন্স দিয়ে ওকে নিয়ে আসেন, দেওয়ার পর তারপর অপেক্ষা। হ্যাঁ, তো এই অপেক্ষা ততক্ষণই তো আত্মীয় স্বজনরা সব আসতে শুরু করছে, সবাই জেনে গেছে মোটামুটি। তো সংগঠনের লোকেরা, তারপর পাড়া প্রতিবেশী এরা, তো এর মধ্যে আবার দেখলাম তখন আস্তে আস্তে অবশ্য বেলা 10টা-11টা বেজে গেছে। প্রথম যখন দেখেছেন কেমন লেগেছে? আমার কাছে মনে হচ্ছে কি, একটা হলো তো আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ শুক্রিয়া। আমি না নির্বাক হয়ে গেছিলাম যে আমি একদমই মানে ভাষা, মানে কি সব ভাষা ভুলে গেছি এক আলহামদুলিল্লাহ শব্দ ছাড়া। আর কিছুই, আমি ফেসবুকেও ওই শুধু আলহামদুলিল্লাহ লিখছিলাম, আর কিছুই লিখতে পারি নাই, আর মুখেও আসলে কিছু বলতে পারি নাই। হ্যাঁ, যে শুধু আলহামদুলিল্লাহ ছাড়া। হ্যাঁ, কিন্তু ওর যে অবস্থা, যে শারীরিক অবস্থা, যে বাহ্যিক যে অবস্থা, মনে হতো কি যে এটা মনে হয় কি চেনা। ও যে জার্নিটা অতিক্রম করছে, পরবর্তীতে ওর বইটা যারা পড়েছে তারা জানে। মনে হয় কি আমার প্রত্যেকটা পরিস্থিতি আমি অন্তর চোখ দিয়ে আমি দেখতাম যে এরকম হয়েছে, হ্যাঁ এরকম হবে, হ্যাঁ এটার জন্য। তো এতই মানসিক প্রস্তুতি ছিল যে ওইটা আমার কাছে খুব শকিং মনে হয় নাই। হ্যাঁ, কিন্তু পাওয়াটাকেই আমার কাছে মনে হয়েছে মিরাকল। এটা সম্ভব কিনা, আদৌ এটা সত্য কিনা, এইটাই আমার কাছে খুব বেশি হয়েছে। আর শুধু আল্লাহ শুকরিয়া আদায় করছিলাম। আর ও এসেই তো প্রথম হলো ওর কথা যে আপনি আমাকে ক্ষমা করছেন কিনা। হ্যাঁ, ক্ষমা করছেন কিনা, কারণ আমার কাছে মনে হয়েছে নিশ্চয়ই আমি কোনো অপরাধ করছি, যেই অপরাধের শাস্তি হিসাবে আমাকে এই এতখানি পথটা অতিক্রম করতে হলো। তো এই জন্য যে আমি ফেরত গেলে প্রথমেই আমার কাজ হবে যে আম্মুর কাছে ক্ষমা চাওয়া। হ্যাঁ, তখন আমি বলতাম যে আমি তো আল্লাহর কাছে বারবার বলেছি যে আল্লাহ আমি ওর প্রতি সন্তুষ্ট, আপনি ওর প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমি ওকে ক্ষমা করেছি, আপনি ওকে ক্ষমা করে দেন, ওর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। হ্যাঁ, এই যে এতটা বছর, দীর্ঘ 8 বছর এই গোপন বন্দিশালায় ছিলেন, তো সেখান থেকে ফিরে আসার পর সেখানে তো একটা বিচ্ছিন্নতা, অজানা আতঙ্ক, একটা মানসিক একটা চাপ ছিল। তো এগুলোর পর এখন কি অবস্থায় আছেন শারীরিকভাবে, মানসিকভাবে? আসলে ওর এই ইয়েটা কাটায় উঠতে পুরা প্রথম পর্যায়ে 3 মাস, পরবর্তী 3 মাস, 6 মাস ওকে একদম পুরা মানে ট্রিটমেন্টের উপরে থাকতে হয়েছে, ডাক্তার ট্রিটমেন্ট। ওর যেমন চোখ নষ্ট হয়ে গেছিলো, দুইটা চোখে অপারেশন করা হয়েছে, ওর মাসেলগুলো সব মানে হয়ে গেছিলো, ক্র্যাম্প হয়ে গেছিলো, সেই মাসেলগুলো মানে হাঁটতে কষ্ট হতো, মুখে কথা বলতে কথার জড়তা ছিল। হ্যাঁ, তো আর ডাক্তাররা বলেছে যে ওর হাড়ের অবস্থা এরকম হয়েছে যে একদম মানে হয়ে যায় না, গুঁড়া হয়ে, মানে হাড়ের ভিতরে ক্ষয় হয়ে গেলে যেরকম ভিতর থেকে যে আস্ত আছে কিন্তু ভিতরে আসলে সারবস্তু কিছু নাই, এরকম একটা অবস্থা। ওর ঘাড়ের ক্ষয় হয়ে গেছে, ওর মেরুদণ্ডের ক্ষয় হয়ে গেছে, হাত পায়ের সব কিছুর এরকম অবস্থা। তো এই ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া এবং কিন্তু পরিস্থিতি এরকম ছিল যে এত মানুষের ভিড় থাকতো সবসময় যে ওর জন্য যত্ন নেওয়া, আলাদা করে যত্ন নেওয়া সম্ভব ছিল না। তখন আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলাম যে মালয়েশিয়া, ওর বোন আছে, মালয়েশিয়া করবে। তো ওইখানে না হলো যে ওইখানে ট্রিটমেন্ট হবে, ওখানে 3 মাস ট্রিটমেন্ট হলো। ওইখান থেকে পরবর্তীতে নেওয়া হলো তুরস্ক, সেখানে আবার আরেক মেয়ে আছে। হ্যাঁ, ওইখানে হলো, মানে ট্রিটমেন্টের জন্য আরও 3 মাস এখানে কাটানো হলো। তারপরে দেশে আসলো। তো এখন তো 1 বছর কেটে গেছে, আলহামদুলিল্লাহ অনেকটা রিকভারি করছে এবং একটা রুটিন তার জন্য করে দেওয়া হয়েছে। ডায়েটের ব্যাপারে প্রথমেই তো খাওয়া দাওয়া করার পরে হঠাৎ করে বেশ মানে মোটাসোটা হয়ে গেল, তো তার হাড়গুলো তো দুর্বল, তো মোটাসোটা হলে তো তার সমস্যা। তখন তাকে আবার একটু খাওয়ার দাওয়ার কন্ট্রোল করে, একটু খাওয়ার সিস্টেমটা পরিবর্তন করে এখন একটা পর্যায়ে আসছে মাশাআল্লাহ। একদিকে সে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করছে, কিছু ফিজিওথেরাপি নিচ্ছে, আবার তাকে তো সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে, সাইকোথেরাপিটাও চলছে, আবার এদিকে কাজ। তো মাশাআল্লাহ এখন তো আবার নতুন দায়িত্ব এসে গেল। হ্যাঁ, তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসন থেকে সংগঠন তাকে করে সিদ্ধান্ত দিল যে তাকে দাঁড়াতে হবে। তো এটার জন্য প্রথমে সেও প্রস্তুত ছিল না, তো পরবর্তীতে এইভাবে প্রস্তুতি নিল যে একটা নতুন জীবন তো আমি পেয়েছি, এবং সেটা তো আমি যে বারবারই বলেছি যে সে যাতে বের হয়ে এসে দেশ এবং জাতির জন্য কাজে লাগাতে পারে, যার জন্য সেও মানসিকভাবে প্রস্তুতি নিল।
তো এখন আল্লাহর রহমতে যখন সে কাজ করতে বের হয়, তাকে দেখলে বোঝা যায় না যে তার কোনো সমস্যা আছে, পুরাপুরি সুস্থভাবে করে। বাসায় গেলে একটু টায়ার্ড থাকে, বাসায় গেলে একটু অসুবিধা হয়, তখন তাকে একটু সেবা যত্ন করতে হয় আর কি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি একজন শহীদের স্ত্রী, পাশাপাশি দীর্ঘ 8 বছর গুম হয়ে থাকা একজন সন্তানের মা। এই দুইটা পরিচয় কি আপনার জীবনে কোনো পরিবর্তন এনেছে? জীবনের পরিবর্তন কি, আমরা যখন ইসলামী আন্দোলনে এসেছি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করে যখন সংঘবদ্ধ হয়েছে, তখন থেকেই আমরা জানি যে ইসলামের ইতিহাস হচ্ছে এটাই, যে এই পথটা কণ্টকাকীর্ণ। এখানে জেল, জুলুম, গুম, হত্যা অনেক কিছুই হতে পারে। তো এই জন্য একটা মানসিক প্রস্তুতি ছিল, হ্যাঁ। কিন্তু সেটা যে এত নির্মম, এত কঠিন, এত ভয়াবহ হবে, এটা তো চিন্তা করতে পারি নাই। ফলে সেই ভয়াবহতা আসলে সব রকম কল্পনা, সব রকম জানা, সব কিছু বোঝার উপর দিয়ে উঠে গেছে আর কি, হ্যাঁ। তো যার জন্য ব্যাপারটাকে নতুন নয়, সেটার জন্য একটা ছিল, কিন্তু সেটাকে সহ্য করা, সেটার উপর টিকে থাকা, আর সেটার ভয়াবহতাটাকে হজম করতে পারাটা, এটা অনেক অনেক কঠিন ছিল আর কি। শহীদ মীর কাসেম আলীর রেখে যাওয়া যেই আদর্শ ও সংগ্রাম মুখর জীবন, এর আলোকে আপনি নতুন প্রজন্মকে কোনো মেসেজ দিতে চান কি না? হ্যাঁ, অবশ্যই মেসেজ দেওয়ার আছে। তো আমি যেটা করতাম এই তার শাহাদাতের পর থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে শহীদ মীর কাসেম আলী ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি সভাপতি ছিলেন। তো ছাত্র সমাজকে তিনি যেভাবে গড়ে তুলতে চাইতেন, তো যখনই শিবিরের নতুন কোনো সভাপতি নিযুক্ত হতো, আমি সবসময় ওদের সঙ্গে যোগাযোগ করে ওদেরকে এই কথাটা স্মরণ করাই দিতে চাইতাম যে মীর কাসেম আলীর কথা, তার জীবন, তার কাজ, এটা যাতে নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত থাকে, তাদের মধ্যে এটা আলোচনা যাতে অব্যাহত থাকে, হ্যাঁ, প্রত্যেক সভাপতি আসার পরেই। তো এখনও এই জুলাই বিপ্লবের পরে, যখন এখন আমাদের যাদের হাতে এই সংগঠন রয়েছে, তখন আমি অনেকটা আস্থা পেয়েছি, মানে ভরসা পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এদের মাধ্যমে শহীদ মীর কাসেম রহমতুল্লাহ আলাইহির আদর্শ, উদ্দেশ্য এবং তার জীবনের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং এরা জাতির সামনে তার রিপ্রেজেন্টেটিভ হতে পারবে, এই আস্থা আমার মধ্যে আসছে। যার জন্য উনি বলে গেছিলেন শেষ সময় যে আমার সন্তানেরা অগ্রবর্তী বাহিনীর অগ্রভাবে থাকবে। তো তার সন্তানরা যেমন তার ঐরসজাত সন্তান, আমি মনে করি যুবকরা তার আদর্শিক সন্তান, সেই হিসাবে তারা অগ্রবর্তী বাহিনীর অগ্রভাগে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা বা উপলব্ধিটা কি, যেটা হচ্ছে আপনি মনে করেন যে বর্তমান প্রজন্মের যে নারীরা, তাদের জানা জরুরি, সেটা যদি বলতেন। নারী সমাজের জন্য আমার উপলব্ধিকে বলতে গিয়ে আমি শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহের শেষ সময়ের কথাটা বলি, যে আমার সঙ্গে যারা ছিল আর কি, এরা আমাদের আত্মীয় স্বজন প্লাস তারা সংগঠনেরও দায়িত্বশীল। তো তাদেরকে উনি বলছিলেন যে যেমন শহীদ কামরুজ্জামান রাহিমাহুল্লাহ যেমন কারাগারের থেকেই পরবর্তী বাংলাদেশকে নিয়ে ওনার একটা চিন্তাভাবনা উনি প্রকাশ করতে পেরেছিলেন, ঠিক শহীদ মীর কাসেম রহমতুল্লাহ আলাইহি উনিও ঠিক একইভাবে পরবর্তী যে কঠিন একটা ভয়াবহ অবস্থা আসছে এটা উনি বুঝতে পেরেছিলেন। যার জন্য তখন বলছিলেন যে আমাদের মেয়েদের এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যাতে তারা হয়তো হাতে কোরআন শরীফটাও নিতে পারবে না, পরিস্থিতিটা হয়তো এরকম আসবে। তো এই জন্য তাদের পড়াশোনাটা এমন ব্যাপক হওয়া উচিত যে কোরআন ছাড়াই তারা কোরআনের দার্স দিতে পারবে এবং পরবর্তী প্রজন্মকে আল্লাহর দ্বীনের দিকে ডাকতে পারবে, এভাবে তাদের প্রস্তুতি নেওয়া উচিত। আচ্ছা, আমাদের বর্তমান প্রজন্মের মেয়েরা এভাবেই প্রস্তুতি নিক, সেই আশা করছি। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি এবং অনুপ্রাণিত হয়েছি। তো তোমাকে অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ ইনোভা টক্সের
এই গ্রুপকে যে আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের মাধ্যমে আমাদের নারীরা অনুপ্রাণিত হোক, এই দোয়া করে শেষ করছি। হ্যাঁ, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর সহধর্মিণী খন্দকার আয়েশা খাতুনের সাথে। তার কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি এবং অনুপ্রাণিত হয়েছি। আশা করছি এই কথাগুলো আপনাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ইনোভাটক্সের নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।